ওকে, সো আজকে আমরা মূলত যে ক্লাস করব সেটা হচ্ছে আমরা মেটা মার্কেটিং নিয়ে কথা বলবো। ওকে, মেটা মার্কেটিং। সো মেটা বলতে কি আমরা জানি? মেটা কি একটা কোম্পানি, রাইট? যার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো প্ল্যাটফর্ম আছে। সো এগুলোর ভিতরে আমরা সর্বপ্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ফেসবুক, বা আমরা একটু ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো, বিকজ ফেসবুকের সাথে কিন্তু ইনস্টাটা পরে কানেক্টেড হবে। সো ফেসবুক মার্কেটিংটা আমরা দুইভাবে করতে পারি। ফেসবুকটা কি, এটা আমার মনে হয় না যে আমাদের কাউকে বোঝানোর দরকার আছে। এটা একটা সোশ্যাল মিডিয়া যেখানে আমরা প্রতিনিয়ত স্ক্রোলিং করছি, কমিউনিকেশন করছি, মেসেজ করছি, এক্সেট্রা। সো ফেসবুক মার্কেটিংটা বা ফেসবুকটা আসলে খুব ভালো একটা মিডিয়া আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কমিউনিকেশন করার জন্য। বাবা ওই রুমে যাও, যাও। আচ্ছা, সো ফেসবুকটা হচ্ছে খুব ভালো একটা মিডিয়া যেটার মাধ্যমে একজন বিজনেসম্যান বা একজন ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিউর ওনার বিজনেসকে খুব ভালো একটা অডিয়েন্স বা হিউজ একটা অডিয়েন্সের কাছে খুব ইজিলি পৌঁছাতে বা কাছে নিয়ে যেতে পারবে। সো এই মার্কেটিংটা আমরা দেখি দুইভাবে, একটা হচ্ছে ফ্রি ওয়েতে, একটা হচ্ছে দেখি পেইড ওয়েতে। এখন ফেসবুকের ফ্রি মার্কেটিংয়ের যে বিষয়টা, ফেসবুক ফ্রি মার্কেটিং আসলে অতটা বেশি এঙ্গেজিং এখন আর না। আগে এক সময় ছিল হয়তো যে আপনি একটা পেজ ওপেন করেছেন বা একটা গ্রুপ ওপেন করলে হঠাৎ করে দেখা যায় 200, 500, 1000 ফলোয়ার্স বা লাইকস কেমনে কেমনে যেন চলে আসতো, বিকজ তখন ফেসবুক সাজেস্ট করতো। বাট এখন ফেসবুক আসলে অনেক বেশি রিস্ট্রিক্টেড হয়ে গেছে এই বিষয়গুলোতে, যে ওনারা আসলে ফ্রি মার্কেটিংটা বা ফ্রি প্রমোশনটা ওরকমভাবে চালায় না। বাট স্টিল আমরা ফ্রি মার্কেটিংয়ের মেথডসগুলো ইউজ করি, বিকজ সব ক্ষেত্রে দেখা যায় জাস্ট পেইড অ্যাডভার্টাইজমেন্টে কাজ হয় না, আমাদের সোশ্যাল প্রোফাইলগুলোকে বা আমাদের ফেসবুকটাকেও অ্যাক্টিভ রাখতে হয়। এই ক্ষেত্রে আমরা যে কোনো বিজনেস যখন রান করি তখন ফেসবুকের যে বিজনেস ম্যানেজার যেটাকে বলা হয় বা মেটা বিজনেস সুইট, এইটার থ্রুতে আমরা কাজগুলা করে থাকি, তাই না? আমরা দেখেছি না মেটা বিজনেস সুইটটা? সো মেটা বিজনেস সুইটটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট যেগুলো আছে বা বিজনেস রিলেটেড কাজ যেগুলো আছে এগুলো মেটা বিজনেস সুইট দিয়ে করা হয়। এই মেটা বিজনেস সুইট তৈরি করতে হলে সর্বপ্রথম আমার দরকার হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল এবং একটা বিজনেস পেজ। তো সর্বপ্রথমে চলেন আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করি এবং ওইটার সাথে রেলিভেন্ট যে ডিজাইনস বা যা যা দরকার সেগুলো কিভাবে তৈরি করব সেটা দেখি। সো আমি হচ্ছে আমার প্রোফাইলটাতে অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে লগ ইন করি। জি, মাউস, আচ্ছা দুইটা পিসি মনে হয় কানেক্ট করা একসাথে এই কারণ। আচ্ছা এটা দেখছি, একটা মিনিট আমি আমি ডাক দিচ্ছি। সো দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ফেসবুক পেজ, আচ্ছা সরি ফেসবুক অ্যাকাউন্ট। সো ফেসবুক অ্যাকাউন্ট আমাদের অনেকে এরকম আছে, আমরা যারা হচ্ছে কখনোই কোনো পেজের অ্যাডমিন বা কোনো পেজের ধর নতুন একটা পেজ বা গ্রুপ কখনোই ক্রিয়েট করি না, এরকম অনেকে আছে। সো সেই ক্ষেত্রে আমরা নতুন একটা পেজ ওপেন করার জন্য সর্বপ্রথমে যেটা করব, এই যে 9 ডটস আছে বা মেনু যেটা আছে আমার ফেসবুকের, এখানে চলে যাব, এখান থেকে ক্লিক করব পেজ। সো এখানে বেসিক্যালি দেখেন ক্রিয়েট করার অপশন, রাইট? এখানে ক্রিয়েট করা যাবে। স্যার অনলাইন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব এই যে পেজেস আগে তৈরি করব। দেখেন আমার এখানে যদি একটু দেখেন, প্রফেশনাল অ্যাডস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট অলরেডি এক্সিস্ট করে। রিজনটা হচ্ছে আমার এখানে অলরেডি কিছু
পেজেস আছে যেগুলোকে আমি ম্যানেজ করছি। সো যদি এরকম হয় যে আমাদের কোনো অ্যাকাউন্ট কখনো ম্যানেজ করিনি বা ফেসবুক নতুন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রফেশনাল সেগমেন্টটা আসবে না, ঠিক আছে? এটা তখনই আসবে যখন এখান থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব। সো পেজে চলে গেলাম। এখন এই পেজটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে দরকার কি? নাম, স্বাভাবিক। সো আমাদের প্রত্যেকের বিজনেসের একটা কিন্তু নাম থাকে বা থাকবে। সো আমাদের বিজনেসের নাম আমরা দিয়ে দিলাম বিএসি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি 2513, আমাদের ব্যাচ নাম্বার দিয়ে দিলাম, অনেক বড় নাম। আচ্ছা, সো এখন দেখেন, যদি কখনো আপনাদের কাছে ক্লায়েন্ট এরকম আসে যে ভাই আমি একটা বিজনেস নতুনই স্টার্ট করতে চাচ্ছি, আমাকে একটা বিজনেস নেম সাজেস্ট করেন। আপনি এমন একটা বিজনেস নেম সাজেস্ট করতে হবে যেটার যদি অনলাইনে কাজ করে সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোফাইল এবং ওয়েবসাইট যেন অ্যাভেলেবেল থাকে, এবং গুগল মাই বিজনেস প্রোফাইলটাও যেন অ্যাভেলেবেল থাকে। বিকজ আমরা জেনেছি কি, যদি সব জায়গায় কনসিস্টেন্টলি আমাদের নাম, আমাদের অ্যাড্রেস বা আমাদের ডিটেলসগুলো এক থাকে, এসইওর ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, রাইট? সো এই ক্ষেত্রে বিজনেসের নামটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। আমরা অনেক সময় জাস্ট একটা বিজনেস নেম নিজের থেকেই বেছে নেই, নেওয়ার পর যখন ওই বিজনেস নেম পাই না তখন ওর পাশে 1 2 3 4 এরকমভাবে কিছু ইনিশিয়ালস অ্যাড করি। আসলে এটা প্রপার ওয়ে না। ওকে, সো চেষ্টা করবো যে এরকম একটা নাম নির্বাচন করা যেটা নিয়ে আর কোনো মার্কেট প্লেস, আর কোনো অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু অলরেডি নেওয়া নেই কারো। দেন হচ্ছে আমরা এখানে ক্যাটাগরি চুজ করবো। সো ক্যাটাগরিটা অনেক ইম্পর্ট্যান্ট এই জন্য বিকজ এই ক্যাটাগরির উপর বেস করেই ফেসবুক আমাদের পেজগুলোকে সাজেস্ট করে থাকে। ওকে, সো ধরেন কেউ হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস নিয়ে খুব বেশি এনথুজিয়াস্টিক, অনেক বেশি সার্চ করে। সো আমাদের পেজের ক্যাটাগরি যদি ইলেকট্রনিক পেজ রিলেটেড হয়, তাহলে ফেসবুকের অ্যালগোরিদমের বা ফেসবুকের এআইয়ের সুবিধা হবে আমাদের পেজগুলো ওই রকম অডিয়েন্সের কাছে রিচ করানোর জন্য। সো এখানে ক্যাটাগরি আমরা দিতে পারি তিনটা। প্রথম যেটা দিব এটা শো করবে, বাকি দুইটা হিডেন থাকে। সো ধরেন আমাদের এটা হচ্ছে কি ডিজিটাল এজেন্সি, আমরা ডিজিটাল সার্ভিসেস প্রোভাইড করি। তো এই ক্ষেত্রে আমরা আগে সার্চ করব এজেন্সি দিয়ে। সো দেখেন মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, অনেক রকমের এজেন্সি আছে। সো এগুলোর ভিতরে আমরা যেটা বলতে পারি আমাদেরটা অ্যাডভার্টাইজিং এজেন্সি হতে পারে, চুজ করলাম। এখন এজেন্সিতে আমরা আরও কিছু এজেন্সি দেখলাম যেরকম সোশ্যাল মিডিয়া এজেন্সি। সো এটা তো আমাদেরই ডিপার্টমেন্টে, তাই না? আচ্ছা, আরেকটা বার সার্চ করলাম এজেন্সি। আচ্ছা, সো মার্কেটিং এজেন্সি আমরা দিচ্ছি না। সো এখান থেকে ধরেন আমরা এবার দিব, সরি, ভাইয়া, কিন্তু আমরা মার্কেটিং এজেন্সি কেন দিচ্ছি না? এটা তো একটা মার্কেটিং এরই পার্ট। দেখা যাচ্ছে মার্কেটিংটা আবার অফলাইনের ক্ষেত্রেও চলে আসে, এই জন্য এটাকে কনফ্লিক্ট না করার জন্য দিচ্ছি না। আমি চাচ্ছি ডিজিটাল রিলেটেড কিছু আছে কিনা। ডিজিটাল রিলেটেড নাই। সো লেটস গো ফর সার্ভিস, লিখে সার্চ করি। সার্ভিস লিখেও নাই। এজেন্সিতে আর কিছু আছে কিনা, না নেই। সো এখানে ধরুন অ্যাডভার্টাইজিং, সোশ্যাল এজেন্সি, আর কি হতে পারে আমাদেরটা? আমরা ডিজিটাল ক্রিয়েটর অবশ্যই না, এই ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডার্স। সো এখানে লেটস সি এসইও, আসলে এরকমভাবে যদি আমরা পাই, সার্চ ইঞ্জিন থাকার কথা না, এসইও নিয়ে এসইও রিলেটেড কিছু আসার কথা না। সো লেটস গো ফর ওয়েবসাইট, দেখি। ধরেন আমাদের আরেকটা সার্ভিসের ভিতর হতে পারে ওয়েব ডিজাইনার্স, না ওয়েব ডিজাইনার দিতে চাচ্ছি না। সো ডেভেলপারের কিছু আছে কিনা। এখন ডেভেলপার বলতে জাস্ট ডেভেলপার দিলে হবে না, আমাদের খুঁজতে হবে যে ওয়েব ডেভেলপার বা এরকম কিছু। সো গ্রাফিক্সের কিছু একটা দেখেছিলাম মনে হয়। সো গ্রাফিক্স ডিজাইনার, তো ইন্ডিভিজুয়াল দিতে চাচ্ছি না। সো আমি এখনের মতো দুইটা ক্যাটাগরি রাখতে পারি, কোনো প্রবলেম নাই। বাট ইরেলেভেন্ট কোনো দিয়ে জাস্ট তিনটাকে ফিল আপ করার জন্য কোনো ইরেলেভেন্ট কোনো কিছু দিতে চাচ্ছি না আমি। ওকে, এখন এখানে আমাদের একটা বায়ো দরকার হবে। তো প্রথমটা অ্যাডভার্টাইজিং এজেন্সি। আচ্ছা, বায়োতে যে বিষয়টা হবে, যদিও এটা অপশনাল, বায়োটা বেসিক্যালি হচ্ছে আমাদের বিজনেসটা কিসের এটাকে সিম্পলি এক লাইনে এক্সপ্লেন করে দিবে। সো আমরা আমাদের এইখানের বা ফেসবুকের কন্টেন্টের জন্য আমরা অলওয়েজ আমাদের এআই এর হেল্প নিতে পারি।
নো প্রবলেম। সো এখান থেকে আমি দিলাম রাইট মি এ বায়ো ফর মাই ফেসবুক পেজ which is a digital marketing agency. ওকে, আচ্ছা, সো এটা ওকে ইন প্যারাগ্রাফ, কারণ এখানে পয়েন্ট আউট দেওয়ার সময় নেই, জাস্ট ওয়ান লাইনার হতে হবে। ওকে, সো আমি দিলাম উই স্পেশালাইজ in crafting custom digital marketing strategies to help business grow and success online. From SEO to social media marketing to web design and PPC campaign, our team delivers results that drive brand awareness and traffic. So এখান থেকে আমি এটা রাখি, একটু ছোট রাখি, ফ্রম এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু ওয়েব ডিজাইন অ্যান্ড এক্সেট্রা। সো এখানে বেসিক্যালি মিনটা হচ্ছে যে আমরা এখানে কিছু কিওয়ার্ডস ইউজ করব আমাদের সার্ভিস রিলেটেড, এবং এই পার্টটা হাইলাইটেড থাকবে যখন কেউ আমাদের পেজে আসবে, যেন এক সেন্টেন্সেই বা বুঝতে পারে যে আসলে আমাদের কি সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে বা কি সার্ভিস আমরা দিয়ে থাকি। সো কাজ হচ্ছে ছোট এতটুকু, এখান থেকে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব। ক্যাটাগরিটা এবং হচ্ছে না আমাদের অবশ্যই পোস্ট এঙ্গেজমেন্ট বা এরপর আমরা যে না, আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো এখন ফেসবুক যেটা বলছে যে যদি আমরা এখানে সব লোকেশন বা সব কিছু ফিল আপ করতে পারি, এটা কি করে, হেল্পস ইমপ্রুভ অ্যাড রেজাল্ট। যদি আমরা অ্যাড রান করি সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আমাদের পেজে যে ডিটেলসটা আমরা দিই এটা অনেক বেশি ম্যাটার করে। সো এই ক্ষেত্রে অবশ্যই এগুলোকে আমরা কমপ্লিটলি ফিল করার চেষ্টা করব। এখন অনেক ক্ষেত্রে হতে পারে আমাদের ওয়েবসাইট নাই, না থাকলে কিছু করার নেই, দিব না। একটা ফোন নাম্বার অবশ্যই থাকতে পারে, ফোন নাম্বার অ্যাড করবেন। ইমেল নাম্বার আপনার ওয়েবসাইটের থ্রুতে ডোমেইন মেল থাকলে ওইটা দিব, না হলে হচ্ছে ধরেন info@, আমরা দিয়ে দিলাম DMA2513, ঠিক আছে, .com আমি দিয়ে দিলাম জাস্ট একটা, ঠিক আছে। এবং এখানে ধরেন আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম www.dm13.com। আমাদের যদি নাম্বার থাকে আমরা নাম্বার দিয়ে দিব। সো সোজা কথা হচ্ছে কি স্যার, এখানে যেই অপশনসগুলো আছে এগুলোকে খালি না রাখাটা বেটার। ওকে, একটা নাম্বার দিয়ে দিলাম। এবার লোকেশনের ক্ষেত্রে আমাদের অনেকের বিজনেস আছে যেটা হচ্ছে আমরা চাই না স্পেসিফিকলি বাসার অ্যাড্রেস বা অফিসের অ্যাড্রেস দিতে যে আমাদের সার্ভিস অনলাইন ডেলিভার করা হয়। সেই ক্ষেত্রে আপনি জাস্ট আপনার যে সিটিটা আছে ঢাকা এবং যে পোস্টাল কোড আছে আপনার যে রেসিডেন্সিয়াল যে এরিয়াটা দিয়ে দিলেন। এখানে আপনি লিখে দিলেন যে বনশ্রী। এই ডাটাটা যেন এখানে থাকলো। এখন এটা অ্যাডসের ক্ষেত্রে ইমপ্রুভ করে আপনার লোকালিটি বা আপনার লোকেশনটা বোঝার সুবিধার্থে। আচ্ছা, দেন ওপেনিং আওয়ার। সো আপনাদের হয়তো মনে আছে আমরা স্ট্রাকচার ডেটা বা গুগল মাই বিজনেসে দেখেছিলাম যে ওপেনিং আওয়ার্সটা কীভাবে সেট করতে হয়, তাই না? ওইখানে আমরা সেট করেছিলাম না যে আমাদেরটা সপ্তাহে 5 দিন খোলা 2 দিন বন্ধ, এরকম যে টাইপটা। সো যদি আপনি আপনার ওয়েবসাইট গুগল মাই বিজনেসে দিয়ে থাকেন যে 5 দিন খোলা 2 দিন বন্ধ, সোশ্যাল সাইটসেও বিষয়টা একই হওয়া উচিত। এখন ই কমার্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আসে। কিভাবে ডিফারেন্স আসে? ই কমার্সটা না স্যার আমরা অলওয়েজ ওপেন দিই, যে ওখানে আমাদের চালু আছে অনলাইনে, কারণ আমরা জানি এটা আমাদের অনলাইন বেসড বিজনেস। তো এটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে কেনা বেচা চলবে, কোনো প্রবলেম নেই। সো আমি দিয়ে দিলাম অলওয়েজ ওপেন। আর যদি সিলেক্টেড আওয়ার্স থাকে তাহলে এখান থেকে সিলেক্টেড আওয়ার্স চুজ করব। যেদিন খোলা সেদিন আমরা এখানে ডেট ফিল আপ করবো বা ডেটাকে দিব, আর যেদিন বন্ধ ওই দিন এখানে কিছুই দিবেন না, না দিলে অটোমেটিকলি ওটাকে ক্লোজ হিসেবে ধরে নেবে। ওকে, সো এখান থেকে আমি দিচ্ছি অলওয়েজ ওপেন। দেন এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো তৈরি করতে হবে। সো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে প্রোফাইল পিকচারটা দিবেন আমরা জানি এটা একটা স্কোয়ার ফরম্যাটে আসে, ঠিক আছে, একটা স্কোয়ার। ওকে, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে আমার কভারে, বিকজ এই কভারটা না স্যার মোবাইল রেসপন্সিভও হতে হয়। দ্যাট মিনস অনেক সময় হয় কি আপনি ডেস্কটপের জন্য ডিজাইন করেছেন বাট মোবাইলে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা অংশ কেটে যাচ্ছে। সো এখান থেকে দেখেন আমাকে মোবাইল এবং ডেস্কটপ দুইটা ভার্সনই শো করছে না যে উপরে।
সো কভার যেটা দিব ওইটা আমরা মোবাইল ভার্সনে আমাদেরকে দেখতে হবে যেন লেখাটা কেটে না যায়। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা যদি চাই এগুলোকে আমরা পরেও আপলোড করতে পারি, কোনো প্রবলেম নেই। সো ধরুন আমি এখান থেকে নেক্সটে চলে গেলাম, এখন কিছু অ্যাড করব না। হোয়াটসঅ্যাপে আমাদের নেই, আমরা এটাকেও স্কিপ করে দিলাম। দেন জাস্ট নেক্সট, পেজ নোটিফিকেশন অন থাকলো, ডান। আমাদের একটা সিম্পল পেজ তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এই পেজটার প্রত্যেকটা বিষয়কে আমাদের কাস্টমাইজ করতে হবে। সর্বপ্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমার এই যে উপরে থাকা ইউআরএলটা, বিকজ এখনের মতো এটা দেওয়া আছে কি facebook.com/profile.php, আর এটা হচ্ছে আইডি। তার মানে আমাদের পেজকে কেউ যদি ইউআরএল থ্রু খুঁজতে চায়, এই ইউআরএলটাকে কপি করতে হবে, ইউআরএলটাকে লিখতে হবে। এখন আমাকে এটা বলেন, এই ইউআরএলটাকে মুখস্থ রাখা সম্ভব আমাদের পক্ষে? না, ফ্রেন্ডলি না। ঠিক আছে, এবং এটা কি ডেলিমিটারও আছে, তাই না? এখন এই ইউআরএলটাকে তাহলে আমাদের সর্বপ্রথমে মাথা থেকে ধরি, এই ইউআরএলটাকে ঠিক করতে হবে, বা আমাদের একটা প্রপার ইউজার নেম এখানে ক্রিয়েট করতে হবে। সো ইউজার নেম ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমাদের পেজ থেকে আমরা সেটিংসে চলে যাব, তারপর এখান থেকে পেজ ডিটেলসে চলে যাব, সরি পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপ থেকে চলে যাব নেম, এবং এখান থেকে যে দেখেন একটা ইউজার অপশন আছে যেটা আমরা সেট করিনি, সো এখান থেকে এডিট করলাম। এবার আমরা হচ্ছে আমাদের ইউজারটা দেব যে facebook.com/এর পরে কি লিখলে আমাদের পেজটা সহজে পাওয়া যাবে। সো আমরা দিয়ে দিচ্ছি DMA2513। ওকে, তার মানে যদি কেউ এই ইউআরএলটা লিখে সার্চ করে তাহলে আমাদের পেজটা ওনাদের কাছে অ্যাপিয়ার হবে। আমি সেভ চেঞ্জেস দিলাম, চেঞ্জেস হয়ে গেল। এবার আমরা না, কখনোই নিত না। ঠিক আছে, আমরা আমাদের পেজে চলে যাই। এই যে উপরে দেখেন আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে না এখানে। তাহলে এখন যে কেউ সার্চ করলে বা কাউকে যদি বলতে হয় যে কিভাবে ফেসবুকে আমাদের খুঁজে পাবে, জাস্ট শর্ট করে বলে দিব DMA2513 লিখে সার্চ করবো, আমাদেরটা পেজটা চলে আসবে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আমরা যেটা অনেক পেজে দেখে থাকি সেটা হচ্ছে ইউআরএলটা আসলে এরকমভাবে ঠিক করা হয় না, বিকজ ওনারা দেখা যায় মোবাইল থেকে জাস্ট একটা পেজ নর্মালি তৈরি করে নেন। সো এই ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা ইউআরএলটাকে ঠিক করব, কারণ আমাদের কাজ হচ্ছে এখন এই পুরা পেজটাকে অপটিমাইজ করা, এটা যে যে ইনফরমেশনের জায়গা বাদ আছে সেখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করা ঠিক মতো। সো এখন চলে আসে যে কভারের ক্ষেত্রে। তো কভারের ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা ক্যানভা ইউজ করতে পারি। ক্যানভার জানি কি স্যার? ক্যানভা হচ্ছে একটা ভিজুয়াল ডিজাইন টুল। এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের লোগোস, সোশ্যাল মিডিয়া পোস্ট, কাভার্স, এগুলো এক্সেট্রা সব কিছু তৈরি করতে পারি। সো আমি ক্যানভা থেকে এখানে গিয়ে লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড কি ভুলে গেলাম আমি? একটা মিনিট, আমি পাসওয়ার্ডটা বের করি। পাসওয়ার্ডটা শো করি, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। আমি নিজের পাসওয়ার্ড নিজে ভুলে গেছি মনে হচ্ছে।
হুম? সালাম দিয়েছি স্যার। কিছু বলছেন কেউ? আচ্ছা, এটার পাসওয়ার্ড জি ভুলে গেছে স্যার, সালাম দিয়েছি। হ্যাঁ? জি স্যার, আপনাকে সালাম দিয়েছি আর কি। ও আচ্ছা স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কাজ করি, আমি এখান থেকে হচ্ছে আমার জাস্ট জিমেলটা কানেক্ট করে নিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। না, বেসিক্যালি এই অ্যাকাউন্টটা হচ্ছে কি, যেহেতু ক্যানভার অ্যাকাউন্ট তো, সো এটা যে কোনো জায়গায় লাগে আর কি, সো এই জন্য ইউজুয়ালি ভুলে না, মনে থাকে। আচ্ছা আচ্ছা, 284039। ওকে, তো আমি এখান থেকে লগ ইন করলে আই গেস পেয়ে যাব। সো এখান থেকে আমি আরেকটা বার ক্যানভায় যাই, রিফ্রেশ করি, যেহেতু অলরেডি আমি সিঙ্কড, সো ক্যানভায় চলে যাই, সাইন আপ। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা অলরেডি নিয়ে নিবে যেহেতু গুগল দিয়ে আছে, সো আমি এটা ইউজ করতে চাচ্ছি না। এখন আমি কেন এত অ্যাকাউন্ট এত কাহিনী করছি, বিকজ ক্যানভাতে দুই রকমের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। সো ফ্রি অ্যাকাউন্টে আসলে আমি অনেক বেশি কিছু দেখানোর সুযোগ নেই, এই কারণে হচ্ছে আমি পেইড যে অ্যাকাউন্টটা আছে এটা নিয়ে কাজ করব। আর পেইড অ্যাকাউন্টটা আমরা এখানে মান্থলি হিসেবে দেখায়, বাট আমরা যদি চাই সেটাকে হচ্ছে ফেসবুকে অনেক রকমের অ্যাডস আসে যেখানে গ্রুপ শেয়ার করা হয় টুলসগুলো। সো ক্যানভা প্রিমিয়াম যেটা, ওটা আপনার থেকে নেবে হচ্ছে দেখা যায় 1 বছর বা 2 বছরের জন্য 49 টাকা বা 50 টাকা এরকম, জি। সো এটা দিয়ে আমরা ইউজ করতে পারি। সো আমি ক্যানভায় চলে আসলাম, ক্যানভাতে বেসিক্যালি হচ্ছে আপনি আপনার লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর কভার, স্টোরিজ, ঠিক আছে, কম বেশ ভিজুয়াল যা আছে, যত রিসোর্সেস আছে সব এখানে আছে, সব ডিজাইনস টেমপ্লেট সবই এখানে আছে, আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ধরে নেন ডিজাইনিংয়ের জন্য আপনার খুবই ভালো সাপোর্টিভ একটা এআই। যেমন কন্টেন্টের জন্য আপনি চ্যাটজিপিটি ইউজ করেন, এরকম ডিজাইনিংয়ের জন্য আপনি ক্যানভাটাকে ইউজ করতে পারবেন। সো ক্যানভা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পেজের জন্য একটা কভার তৈরি করব। ঠিক আছে, এখন ফেসবুক কভারের সাইজটা কি, অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা সাইজ হয় না। সো এরকম ফেসবুক কভারেরও তো একটা সাইজ আছে। তো ধরেন আপনি সাইজটা জানেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, হয় আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে ফেসবুকের সাইজ কত পেজের, অথবা আপনি জাস্ট এই যে টেমপ্লেটস, এখানে লেখা থাকবে টেমপ্লেটস, এখানে এসে সার্চ বারে আপনি ক্লিক করবেন ফেসবুক কভার, জাস্ট লিখবেন ফেসবুক কভার, লিখলে দেখেন ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার পেজ, ঠিক আছে, সব কিছু চলে আসছে না। সো আপনি ধরনের থেকে ফেসবুক কভার ফটোতে ক্লিক করলেন, তো দেখেন অটোমেটিকলি যে সাইজটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। সো আমরা যেটা করবো, এখানে অনেক রকমের টেমপ্লেটস আছে যেগুলোতে কিন্তু আমরা খুব মানে ইজিলি ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবো উইথিন নো টাইম, অনেক বেশি টাইম লাগবে না। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা ডিলিট, যেরকমভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন, ঠিক আছে, একদম সিম্পল। সো এখান থেকে আমরা যেটা করব, কোনো টেমপ্লেট না নিয়ে এখনের মতো যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক, এখানে চলে যাব। যাওয়ার পর এই যে দেখেন এই ইন্টারফেসটার সাথে একটু পরিচয় হয়ে নেই। এখন যে ইন্টারফেসটা আপনি দেখছেন, এই যে সাদা যে বর্ডারটা দেখছেন, এটা হচ্ছে আপনার যে ফেসবুক কভারের সাইজটা নিয়েছেন, বা আর্ট বোর্ড বলতে পারি। ঠিক আছে, সো আর্ট বোর্ড, এখানে বেসিক্যালি আমার ডিজাইনটা আসবে। হাতের বাম পাশে এখানে দেখছেন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, এগুলো হচ্ছে আমার কিছু হেল্পিং হ্যান্ডস বা অপশনস, যেগুলোর মাধ্যমে আমি আমার ডিজাইনটাকে ফাইনালাইজ করতে পারবো। ঠিক আছে, সো এটাকে বা আমার এই ইন্টারফেসটাকে আরেকটু যদি আমরা ধরেন মুভ করার জন্য বা জুম আউট করার জন্য যেগুলো ইউজ করতে পারি, ধরেন আপনি হচ্ছে এটাকে একটু জুম ইন করতে চাচ্ছেন বা জুম আউট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই যে নিচে একটা স্লাইডার আছে, এটাকে যদি পিছনে নেন জুম আউট, সামনে নিলে জুম ইন। ঠিক আছে, এই এখানে যদি আমার একটা পেজ এক্সট্রা নিতে হয় যে অ্যাড পেজ, যদি পেজ ডুপ্লিকেট করতে হয় ডুপ্লিকেট, সব অপশন আছে, আস্তে আস্তে দেখব। এখন যেটা করি, এই যে পেজটা, এবার এখান থেকে চলে যাই আমরা ডিজাইন। সো আমরা ডিজাইনটা করছিলাম আমাদের কি জানি স্যার, একটা এজেন্সি, তাই না? সো আমরা এখান থেকে সার্চ করব ডিজিটাল এজেন্সি, লিখে এন্টার দিলাম। দেখেন ডিজিটাল এজেন্সি রিলেটেড যত মানে কভারের ডিজাইন আছে সবগুলো এখানে চলে আসছে না, এগুলো সব টেমপ্লেটস, রাইট? সো ধরেন এখান থেকে কোনো একটা টেমপ্লেট আপনার খুবই ভালো লেগেছে, সো আপনার জাস্ট যেটা করতে হবে, দেখে আমাদের কোনোটা ভালো লাগে কিনা,
তো ধরুন আমাদের এটা ভালো লেগেছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে আপনাকে। দেখেন ডিজাইনটাকে এখানে চলে আসছে। এবার এখানে যতগুলো এলিমেন্ট আছে আমি জাস্ট মাউসটা নিয়ে যাই, দেখেন প্রত্যেকটা হাইলাইটেড হচ্ছে না? তার মানে আমি প্রত্যেকটাকে চাইলেই কালার, সাইজ, টেক্সট এভরিথিং আমি এডিট করতে পারবো। সো ধরেন এখানে আমি যে একটা লোগো দেওয়া আছে, লোগোতে আমি হাতও দিচ্ছি না, এটা তার জায়গাতে থাকুক। এখানে ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি দেওয়া, সো আমি এখান থেকে এটা এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি যে ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বা এখানে লিখতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো এখানে লেখাটাতে ডাবল ক্লিক করেন, লেখাটা হাইলাইট হলো। এবার আমি যদি লিখি ডিজিটাল, চলে আসলো। আবার এখানে ডাবল ক্লিক করি, মার্কেটিং চলে আসলো, তাই না? সো এই যে মার্কেটিং চলে আসাতে যে বিষয়টা হলো, দেখেন আমার লেখাটা একটু উপরে উঠে গেল। এখন এখানে দুইটা কাজ করতে পারি, হয় আমি আমার ফন্টের সাইজ ছোট করতে পারি, অথবা এখানে যদি একটু খেয়াল করি, দেখেন কিছু সার্কেলস আছে এবং কিছু লাইন্স আছে। সো আমি যদি সার্কেলটাকে ভিতরে এই যে এরকম করি, ভিতরে নেই বা বাইরে নেই, তাহলে জিনিসটা কি ছোট বড় হচ্ছে। বাট এই যে লাইনটা দেখছেন, এটাকে যদি আমি বাইরে নেই, বেসিকলি যেটা হচ্ছে এটা তো একটা বক্সের ভিতরে। সো বক্সটাকে আমি সাইড থেকে একটু বাড়ায় নিলাম। ওকে, সো যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলে আসলো। এখান থেকে ধরেন এই ব্ল্যাক কালার টেক্সট আপনার কাছে ভালো লাগছে না, সো আপনি যখনই কোনো একটা এলিমেন্ট চুজ করবেন, দেখবেন এই যে উপরে যে একটা ট্যাব দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু চেঞ্জ হয়, তাই না? তো প্রত্যেকটা টেক্সট হোক, শেপ হোক, ইমেজ হোক, যেটাই হোক, প্রত্যেকটা এডিট করার জন্য অপশন আপনার এখানেই চলে আসবে। সো ধরেন আমি যে লার্ন মোরে লেখাটায় ক্লিক করলাম, যে এটার কালারটা আমার কাছে ভালো লাগছে না, আমি চেঞ্জ করব। সো এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সো একটা একটা করে দেখি। সর্বপ্রথমে লেখা পপিন্স, মাউসটা যদি নিয়ে যান, দেখবেন এখানে একটা একটা উঠছে যে ফন্ট। ফন্ট হচ্ছে আপনার এই যে লেটারটা বা যে সরি এই যে টেক্সটটা দেওয়া আছে, এটার স্টাইলটা কি, মানে আমরা যখন এক একজন লিখি, ঠিক আছে, প্রত্যেকের হাতের লেখার নাম আলাদা হবে না? আমি যদি লিখি তাহলে তো বলবে যে আশরাফস হ্যান্ড রাইটিং, আপনি লিখলে বলবেন খালেদ হ্যান্ড রাইটিং। ওরকম অনেক রকমের হ্যান্ড রাইটিং আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে একটা অনেক বড় লাইব্রেরি আছে, যেখান থেকে আমি যে কোনো স্টাইলের লেখা নিতে পারি। জাস্ট করতে হবে কি, ক্লিক করতে হবে। দেখেন চেঞ্জ হয়ে গেল এখানে। আচ্ছা, আমি ভুলে চেঞ্জ করে ফেলেছি, আমি চাচ্ছি এক স্টেপ পিছনে যেতে বা আনডো করতে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করে জেডে ক্লিক করব, তাহলে আনডো হয়ে যাবে, মানে এক স্টেপ পিছনে যাবে। আচ্ছা, সো এখান থেকে আমি চাইলে টেক্সটের মানে স্টাইলটা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে ফন্ট সাইজ বা ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, ফন্টের সাইজটাকে ছোট বড় করতে পারি। দেন আছে কি টেক্সট কালার। সো আমরা কি বলছিলাম, কালার ভালো লাগে না, তাই না? সো টেক্সট কালার এখানে ক্লিক করেন, হাতের বাম পাশে অনেকগুলো কালার বক্সেস চলে আসবে। এবার এখান থেকে আমাদের দরকার কি হোয়াইট কালার, এই যে হোয়াইট কালারটা আছে, এখানে ক্লিক করি, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেল। সো এখানে ক্যানভাতে ডিজাইন করাটাকে রিলেটিভলি ইজি। সো ধরেন এখানে গ্রিন আছে, ভালো লাগতেছে না, ক্লিক করলেন, এই যে দেখেন কালারের অপশন আছে, চেঞ্জ করে দিলেন, কি কালার দিবেন, এই যে চেঞ্জ হয়ে গেল। ওকে, এখানেও দিলাম, ধরেন এই যে একটু ডার্ক দিয়ে দিই, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, সো এগুলো সব কিছু চেঞ্জ করা যাবে। সো আমরা এখনের মতো জাস্ট একটা কভার নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে কি স্যার, এটাকে আমার ডাউনলোড তো করতে হবে, তাই না? সো আমি এখান থেকে শেয়ারে যাব, ক্যানভা থেকে ডাউনলোড করতে হলে শেয়ারে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডাউনলোড। এবার ফাইল টাইপে গিয়ে আমরা নিব জেপিজি। ওকে, সো আমার এখানে কোয়ালিটি 100% করার সুযোগ আছে, বা আমি ফাইল সাইজটাকে বড় ছোট করতে পারবো। দেখেন এখানে সাইজটা ইনক্রিজ করা যায়। পিএক্স মানে হচ্ছে পিক্সেলস, যেরকমভাবে আমরা ফিজিক্যাল মেজারমেন্ট নেই, ধরেন 2 ইঞ্চ, 2 ফিট, 5 ফিট এরকম। সো ডিজিটাল যেই স্কেলটা বা ডিজিটাল যে সাইজটা, সেটা হচ্ছে পিক্সেলসে কাউন্ট করা হয়। সো আমি একটা পিক্সেল নিয়েছিলাম বা এক সাইজে নিয়েছিলাম, এখন আমি চাইলে এটাকে একটু বাড়াতে বা কমাতে পারবো। এখন এটা তখনই অ্যাভেলেবেল হবে যখন আমি পেইড ভার্সনটা নেব। দেখেন এখানে ক্রাউন আছে না, এই ক্রাউনটা এখন হচ্ছে গ্রে কালার হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তার মানে অলরেডি পেইড অ্যাকাউন্ট ইউজ করছি। যদি এটা অরেঞ্জ কালার হয়ে থাকে বা একটু লিট আপ হয়ে থাকে, তার মানে আমরা ফ্রি অ্যাকাউন্টে আছি। যদি এই অপশন ইউজ করতে হয় তাহলে পেইডে যেতে হবে। সো এখান থেকে জেপিজি নিলাম, আমি সাইজটা একটু বাড়িয়ে কোয়ালিটি 100% দিয়ে একদম নিচে আসি, এই যে ডাউনলোডের অপশন আছে, সো ডাউনলোডে ক্লিক করলাম। সো দেখেন এই যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল না, ডিজিটাল। এটাকে ওপেন করি,
এই যে দেখেন চলে আসলো। এবার আমরা এই ট্যাবটাকে না কেটে আমরা একটু ফেসবুকে চলে যাই এবং এই কভারটাকে একটু চেঞ্জ করব। সো এখান থেকে অ্যাড কভারে ক্লিক করলাম এবং আপলোড ফটো। আমাদের কোনো ফটো নাই, সো ডাউনলোডস, এই যে আপলোড হয়ে গেল না। এবার আমি চাইলে সাইজটাকে ছোট বড় চেঞ্জ করতে পারবো, কিন্তু যেহেতু আমরা একদম এক্স্যাক্ট মেজারমেন্ট বা এক্স্যাক্ট রেশিওর মেজারমেন্ট নিয়েছি, দেখেন এখানে কিন্তু উপর নিচ করার জায়গা নেই, আছে একদম পারফেক্টলি বসা আছে। এখন এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, বলেছিলাম যে এই কভারটা ডেস্কটপে একরকম দেখাবে, মোবাইলে একরকম দেখাবে। সো মোবাইলে ঠিক আছে কি না এটা দেখার জন্য এটাকে এখন সেভ না দিয়ে রাইট ক্লিক করে যাব ইন্সপেক্ট, দেন এখান থেকে এই যে মোবাইল ভার্সনটা বা মোবাইল রেসপন্সিভটা নিয়ে নিব। সো এই যে দেখেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা যেটা করি, ধরুন যে কোনো একটা ফোন বা কোনো একটা সাইজ নিয়ে নিই। আচ্ছা, এটাকে অফ করে দিই। এই যে কভারটা, আচ্ছা এটা সাইজ বেশি ছোট দেখাচ্ছে, রেসপন্সিভে দেখি একটু। এই যে একটা প্রবলেম করলো এখানে। বেসিক্যালি দেখেন যখন মোবাইলে দেখব তখন কিন্তু এটা মাঝখানে আসে না, এটা সাইডেই থাকে, তাই না? মোবাইলে যখন দেখি আমরা পেজটা, কি ভুলে গেলাম, মোবাইলের যখন কোনো পেজে যাই এটা মনে হয় সেন্টার না, মাঝখানেই থাকে, তার একটু বড় থাকে। সো বেসিক্যালি জাস্ট এইটা দেখা যে আমার কোনো টেক্সট যেন মাঝখানে না থাকে, কারণ মাঝখানে থাকলে কেটে যাবে। আচ্ছা, এখানে রেসপন্সিভ দেখাচ্ছে না, সো শুধু শুধু করে লাভ নেই। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনেই একটা মোবাইলের সাইজ আছে, ওকে, যে সেফ জোন আছে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে টেক্সটগুলো আছে একদম কর্নারে না রেখে চেষ্টা করি একটু মাঝখানের দিকে নিয়ে আসা। ধরেন এই লেখাটা আছে না, এটাকে আমরা একটু ছোট করে চেষ্টা করি একটু মাঝখানের দিকে রাখার, মানে ভিতরের দিকে। না, এটা প্রোফাইলটা এখানে থাকবে না, আমি যতটুকু জানি যে মাঝখানে থাকে না, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে থাকে না, বাম পাশে থাকে। সো দেখেন আমার টেক্সটটা যদি আমি এখানে রাখি এবং নাম্বারসগুলো যদি আরেকটু উপরে নিয়ে আসি, তাহলে কি কোনো প্রবলেম আছে? এই যে আমি একটু এগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি, কারণ মোবাইল ইন্টারফেসে আমার জিনিসটা যদি কাটা পড়ে যায় তাহলে আসলে হবে না। সো আমি এগুলোকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসলাম, যদি লাগে আমি লোগোটাকেও আরেকটু ভিতরে সাইডে নিয়ে আসলাম। এখন একটা জিনিস বলেন স্যার, ডান পাশের মাপ আর বাম পাশের মাপ কি একই আছে? আমাদের আমরা কি দুই সাইড থেকে সমানভাবে ভিতরে নিয়েছি? নেইনি কিন্তু। সো এটার জন্য ছোট্ট একটা ট্রিক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা একটা এমন শেপ নিব, ওই শেপটার এখানে আগে একটা মেজারমেন্ট দিব, শেপটাকে বাম পাশে নিয়ে গিয়ে দেন এই লোগোটাকে ডানে বামে করব, তাহলে কি সাইজটা সমান হবে না? সো ক্যানভাতে যদি আমি কোনো শেপ বা কোনো এলিমেন্ট নিতে হয় আমাকে যেতে হবে এই যে এলিমেন্টস যে ট্যাবটা আছে এখানে, এখানে ক্লিক করব, দেখেন একটা স্কোয়ার শেপ আছে না, স্কোয়ার শেপে ক্লিক করলেন, শেপটা চলে আসছে। এবার জাস্ট যেটা করবো এটাকে ধরে একদম সাইডে নিব, এটাকে আবার ক্লিক করি তাহলে এটা অফ হবে। সো এটাকে আমি একদম সাইডে নিলাম। এখন এই যে সাইডে কি লাইন্সগুলো আছে না, ধরে বামে আনলাম, এই যে একটা স্ন্যাপ হলো না হঠাৎ, এই যে স্ন্যাপ হলো না, এবার জাস্ট এটাকে ধরে এই যে বাম পাশে নিয়ে গেলাম, তাহলে দেখেন এটা কত দূর যাবে আরও, এই যে এখানে। তাহলে কি সাইজটা আমার ক্লিয়ার হলো? ওকে, তাহলে এগুলো কি একটু উপরে যাওয়ার কথা না, নিচে তো বেশি জায়গা নিয়ে নিচ্ছে। সো এটাকে আমি জাস্ট হালকা একটু উপরে নিয়ে নিব, এটার জন্য আর মেজারমেন্ট নিচ্ছি না। ওকে, এই এই তার লোগোটা একটু মাথায় চলে গেছে, এটাকে একটু নিচে নিয়ে আসি, এই যে ডান। শেপটাকে ডিলিট করে দিই, এটাকে আরেকটা বার ডাউনলোড করি, শেয়ার, ডাউনলোড, জেপিজি, কোয়ালিটি 100%, আর সাইজটা একটু বাড়িয়ে নিলাম, কারণ এখন যে সাইজটা আছে না এই সাইজে আমার ইমেজটা ঘোলা আসতে পারে। এই জন্য আমি চেষ্টা করব এটাকে যেন অ্যারাউন্ড 2000 বা 1900-র ভিতরে রাখতে পারি, কারণ 1920-এর উপরে যে ইমেজগুলো হয় এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এইচডি বা হায়ার রেজলিউশনের হয়। ওকে, সো আমি এখানে কেন নিজের থেকে সাইজটা বসাইনি, বিকজ আমি রেশিওটা জানি না, এই জন্যই আমি আগে রেশিওটা নিয়ে নিলাম, পরে রেশিও ওয়াইজ সাইজ বাড়াইলাম। সো এখান থেকে আমি এটাকে ক্যান্সেল দিয়ে আমি আবার অ্যাড কভার, আপলোড ফটো, এই যেটাকে আপলোড করলাম। ওকে, কোনো মুভমেন্ট নাই। এবার এখান থেকে সেভ চেঞ্জেস,
সো এই যে আমার কভারটা চলে আসলো। এখন অবশ্যই আমার একটা লোগো লাগবে, তাই না? সো এখান থেকে আমি চলে গেলাম ক্যানভাতে, এই যে টেমপ্লেটসের এখানে থেকে আমি জাস্ট লিখবো লোগো, লিখে সার্চ করলাম। সো অনেক রকমের লোগো আসছে, তাই না? সো ধরেন এটা ভালো লেগেছে, এটাকে সিলেক্ট করলাম, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করলাম। এখানে দেওয়া হচ্ছে দ্য ক্রিয়েটিভ এজেন্সি, এখানে ডাবল ক্লিক করলাম, ডিজিটাল। কি হচ্ছে দেখেন, একটু চ্যাপটা হয়ে যাচ্ছে না? বিকজ বক্সটাকে আমার ডানে চাপাতে হবে, এই যে নিলাম ডানে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। লেটস সে এটাই আমার লোগো, কোনো প্রবলেম আছে? নাই। মনে করেন আপনার এটা কালার ভালো লাগে না, এই যে দেখেন কালারের অপশন আছে, যে কোনো কালার আপনি দিতে পারবেন। আচ্ছা, সো আমি একটা কাজ করব, যেহেতু এখানে আমি গ্রিন ইউজ করেছি না, সো আমি এই গ্রিন কালারটাকে অ্যাকচুয়ালিতে ইউজ করব আমাদের লোগোর জন্য, তাহলে জিনিসটা কি একটু ম্যাচ থাকবে। ওকে, সো এটা কিভাবে করলাম এটা আমরা নিয়ে পরে কথা বলবো, আমি জাস্ট এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আগে। ক্লিয়ার? এটা এখন হচ্ছে একটু অ্যাডজাস্ট হবে, তাই না, কভারের সাথে এবং আমাদের প্রোফাইল পিকের সাথে। জি। সো এখান থেকে আমরা শেয়ার, ডাউনলোড, এটাকেও জেপিজি করলাম, এটাকে আরেকটু বড় করে নিলাম, দেন ডাউনলোড। ওকে, সো এখানে ক্লিক করি, চুজ প্রোফাইল ফটো, দেন আপলোড ফটো। সো এই যে আমাদের ফটোটা, এখন এখানে আমি কোনো নাম টাম কিছুই চেঞ্জ করিনি, ঠিক আছে? সো এগুলো আমরা পরে নোটিস করব, এগুলো এখন না, এখনের মতো ইনিশিয়ালি আমরা জাস্ট চেঞ্জ করি। সো দেখেন এখানে দেখাচ্ছে যে যেহেতু স্কোয়ার দিলেও এটা দেখাবে কি জাস্ট সার্কেলটা। সো আমরা চাইলে এটাকে একটু জুম করে নিতে পারি, হ্যাঁ, যে কতটুকু অংশ দেখাবে, ধরেন এতটুকু, দেন এখান থেকে সেভ চেঞ্জেস দিলাম। তো এই যে দেখেন আমাদের লোগোটা শো হয়ে গেল। ওকে, সো আমাদের ভিজুয়াল ডান, ইউআরএল ডান। এবার যেটা করতে হবে আমাদেরকে আমাদের অ্যাবাউট সেকশনটা যেতে হবে, এবং এখানে অনেক বিষয় আছে, এগুলোকেও আমাদের ফুলফিল করতে হবে, যেরকম সার্ভিস এরিয়া। যদি আমরা সার্ভিস প্রোভাইডার হয়ে থাকি তাহলে এখান থেকে আমরা টাউন বা নেবারহুড বা আমাদের আশেপাশে যে লোকেশনটা আছে এটাকে এখানে প্রোভাইড করব। যেমন লেখা আছে, ইফ ইউ ট্রাভেল টু প্রোভাইড গুডস অর সার্ভিসেস টু ইয়ার কাস্টমার্স, প্লিজ সিলেক্ট আপ টু 10 নেবারহুডস, টাউনস ওর সিটিস ওর রিজিয়ন্স টু ডিফাইন ইউর সার্ভিস এরিয়া। ধরেন আমি বনশ্রী আছি, ধানমন্ডিতে দিই, আছে লোকেশন, আছে ঢাকা লিখি, আছে এই যে ঢাকা, তাহলে পুরো ঢাকায় আমি ট্রাভেল করছি। ধানমন্ডি এরকমভাবে আসবে না, ঠিক আছে? একটু সার্চ করলে পাওয়া যেতে পারে, এই যে ধানমন্ডি আসছে, কিন্তু বাংলাদেশেরটা পাইনি এখনো, ঠিক আছে? এই যে দেখেন, সো আমরা লিখি, ও না ধানমন্ডি না, এটা ধানমন্ডি, মানে ওই হিন্দি প্রোনাউন্সিয়েশনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পার্সোনাল ক্ষেত্রে। সো আপনি না, এখন এখানে যদি আপনি ট্রাভেল করেন, ধরেন কেউ আপনাকে বললো যে ভাই একটা প্রজেক্ট আছে কক্সবাজার একটু আসা লাগে মিটিংয়ের জন্য, তাহলে তো আপনি এখানে যাবেনই। সো এখানে আপনি বাংলাদেশ লিখে দেন, সার্ভিস এরিয়া হোল বাংলাদেশ, যেখানেই থাকবে ট্রাভেল করবেন, ঠিক আছে? সো আবার ওটার জন্য কনভেন্স ওনারা দিবেন, আপনি যাবেন, এটা তো আপন ডিসকাশন, এটা তো আর এখানে হবে না। জি, না, হ্যাঁ তাহলে এখানে আপনি কিছু দিয়েন না, এটাকে গ্যাপ রাখেন, ঠিক আছে? দেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সো আমাদের হোয়াটসঅ্যাপ এখন নেই, থাকলে অবশ্যই আমরা এখানে অ্যাড করতাম। মোবাইল দিয়েছি, মেল দিয়েছি, এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কও বসালাম। এবার আমাদের যদি আরও কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে থাকে, যেরকম ইনস্টাগ্রাম, বা ধরেন আমরা কোনো ব্লগ করছি আলাদা কোনো প্ল্যাটফর্মে, রেডিট হতে পারে, এরকম যে সোশ্যাল সাইটসগুলো আছে, এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এখানে যে লিস্ট আছে ওই লিস্টের ভিতরে আপনি দিতে পারবেন, এর বাইরে না। যেরকম এখানে দেওয়া হচ্ছে কি ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, টুইচ, এইগুলা। তো এরকম যদি কোনো অ্যাকাউন্টস থাকে আপনি জাস্ট দিলেন ইনস্টাগ্রাম, এবং ইনস্টাগ্রামের আপনার যে ইউজারটা আছে, সো ধরেন আমাদের ইউজার হচ্ছে DMA2513, জাস্ট এটা দিয়ে সেভ করে দিলেন, তাহলে অটোমেটিকলি যেখানে ক্লিক করবে ওই ইউজারটাতে চলে যাবে। এরকম যত সোশ্যাল সাইটস আছে বা আপনি যেগুলোতে কানেক্টেড আছে সেগুলোকে আপনি এখান থেকে কানেক্ট করে দিলেন। মানে এই ইউজার নেমটা যতগুলো লিংকের সাথে অ্যাড করতে প্রত্যেকটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে?
না 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 না, এগুলো ক্রিয়েট করতে হবে, আমাদের তো নাই, তারপর আমরা দিলাম। কিন্তু এখন যদি ক্লিক করি, আমাকে যে লিঙ্কে নিয়ে যাবে ওটা দেখাবে সরি দিস পেজ ইজ নট, মানে 404 দেখাবে, যে পেজটা নাই। আগে ক্রিয়েট করে নিতে হবে। জি, লিঙ্কটা বলতে ইউজারটা জাস্ট বসায় দেব। আচ্ছা, দেন হচ্ছে প্রাইস রেঞ্জ। সো আমাদের অনেকের বিজনেসে এরকম হয় যে ধরেন কোনো কেক শপ বা কোনো শুজ শপ, ওনারা হচ্ছে ফেসবুক পেজ করেছেন, সো এখানে হচ্ছে প্রাইসের একটা বিষয় আছে যে আমাদের প্রাইসগুলো একদম একটু মডারেট লেভেল থেকে শুরু হয়, চিপ কোনো প্রোডাক্ট নাই, বা হচ্ছে কোনো একটা পেজ যেখানে একটু এক্সপেন্সিভ বিক্রি হয় বা ওইখানে অনেক বেশি এক্সপেন্সিভ সেল হয়। যেরকম কথার কথা হাশ পাপিস যদি একটা পেজ ওপেন করে, আমরা কিন্তু জানি হাশ পাপিস চিপ মডারেট বলতে কোনো প্রোডাক্ট নাই। ওখানে একটা স্যান্ডেলের প্রাইসও আমি দেখছি হচ্ছে 9-10 হাজার টাকা একটা স্যান্ডেলের প্রাইস, ঠিক আছে। সো হাসপাবিস কিন্তু একটা ব্র্যান্ড, স্বাভাবিক না? সো এখানে ধরেন আমাদেরও যদি এমন হয় যে আমরা প্রাইজিং সেট করতে পারবো, বা আমাদের একটা বর্ডার লাইন আছে যে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপার মিডল ক্লাসরা কিনতে পারবে, বা যারা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট খুঁজে তারাই কিনতে পারবে, সেই ক্ষেত্রে আমরা এই ইনফরমেশন দিতে পারি যে আমাদের পেজে যে সার্ভিস বা যে প্রোডাক্ট আছে এগুলো ধরেন একটু মডারেট। বাট যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করছি ডিজিটাল মার্কেটিং, সো প্রাইস কিন্তু আলটিমেটলি ভ্যারি করবে, কিছু কাজ আছে চিপও আসতে পারে, কিছু অনেক এক্সপেন্সিভ, তো এই ক্ষেত্রে আমরা এটাকে আনস্পেসিফাইডই রাখবো। দেন হচ্ছে অ্যাড স্পেশালিজম অ্যান্ড সার্ভিস এরিয়াস বা সার্ভিসেস। সো ধরো যদি এরকম হয় আমাদের কোনো রেস্টুরেন্ট বা কিছু হয়, ডেলিভারি, হ্যাঁ, কন্ট্যাক্টলেস ডেলিভারি, টেক অ্যাওয়ে, ডাইনিং, যদি এই সার্ভিসেসগুলো থাকে, যদি এরকম হয় লেটসে আমাদের কোনো এডুকেশন সেন্টার যেখানে অনলাইন ক্লাসেস বা ইন পার্সন ক্লাসেস দেওয়া হয়, ধরুন আপনি হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজের কথা বললেন যে আপনি একজন মেন্টর বা টিচার, আপনি পেজ ওপেন করলেন, তো আপনি ইন হাউসও ক্লাস নেন, আবার অনলাইনেও মানে সরি ইন পার্সনও ক্লাস নেন, আবার হচ্ছে অনলাইনেও ক্লাস নেন, তাহলে হচ্ছে আপনি এই অপশনগুলোকে এরকমভাবে সিলেক্ট করে চুজ করে দিলেন, দিয়ে সেভ হয়ে গেল। এবার এখান থেকে স্যার ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান বা কোন ল্যাঙ্গুয়েজ পারেন এটা দিলেন, ধরুন আমরা দিলাম হচ্ছে ENGLI ইংলিশ, এখানে আমরা দিলাম বেঙ্গলি, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি এই দুইটা ল্যাঙ্গুয়েজেই পারি, যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পেরে থাকেন ওই ল্যাঙ্গুয়েজটা দিলেন, যে চাইনিজ, জাপানিজ, স্প্যানিশ এক্সেট্রা। ওকে, আচ্ছা, দেন হচ্ছে রিভিউস। সো এটা কি অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, তাই না? আমাদের বিজনেসে যখন কেউ আসবে কনভার্সন কিন্তু সে এই রিভিউস দেখেই হবে। সো অনেক সময় আমরা এই রিভিউসটাকে অন রাখি, অনেক সময় এটাকে আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে। সো দেখেন অ্যালাউ রিভিউস অন পেজ এখন অন দেওয়া আছে, তখন আপনি আপনার রিভিউস দেখাতে চান না, এটাকে আপনি অফ করে দিলে তাহলে আর রিভিউস পেজ আপনার এখানে থাকবে না। অনেক সময় এরকম হয় বিজনেস কম্পিটিটরসরা ধরেন আপনার বিজনেস, আমি হচ্ছে আমার কলিগসদেরকে বা হচ্ছে আমার এমপ্লয়িজদেরকে বললাম ওই পেজে গিয়ে, ঠিক আছে, 5 দিন পর পর একটা করে ব্যাড রিভিউ দিয়ে আসবা, হতে পারে আনএথিক্যাল বিজনেসম্যান তো অনেক আছে, তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এটাকে অফ করে রাখি, বাট ইটস এ গুড আইডিয়া যেন এটা অন থাকে, তাহলে হয় কি কমিউনিটিতে যখন কেউ দেখে যে আপনার রিভিউসগুলো ভালো, তখন কনভার্সন বা সেল হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। রিভিউটা ফেসবুকে দিবে, যে কোনো পেজে গেলে একটা অপশন থাকে, অনেকে অফ রাখে অনেকে অন রাখে, যারা অন রাখে ওখানে দেখা যায় বা আমরা রিভিউজ দিতে পারি, অপশন থাকে একদম এখানে অপশন থাকে। ওকে, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডান। আচ্ছা, এটাকে এখান থেকে তো আমরা এটাকে দিয়ে দিলাম, রিভিউজ থাকবে। আচ্ছা, দেন এখান থেকে অনলাইন ক্লাসেস আর ইন পার্সন ক্লাসেস দিয়ে দিলাম, নট স্পেসিফাইড জেন্ডার। জেন্ডারের যে বিষয়টা আপনি চাইলে এখানে বলতে পারেন যে আপনি কি মেল ফিমেল কি না, আপনি মেল ফিমেল কি না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু বিজনেস আমরা কোনো স্পেসিফাই বা এরকম কোনো কিছুই রাখছি না, কারণ বিজনেস বিজনেসই, ঠিক আছে, বিজনেসে কোনো জেন্ডার নেই। ওকে, ফার্স্টে আমরা এই পার্টটা কমপ্লিট করলাম, দেন আমরা চলে যাব লিগ্যাল ইনফরমেশনে, ঠিক আছে, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশনস। সো একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক যেটা হচ্ছে আমার অফিসের থ্রুতে আসতে পারে, এটা আমরা দিয়ে দিব। আর ইম্পালসাম বিষয়টা হচ্ছে এটা মানে সব বিজনেসের জন্য না, এটা জাস্ট হচ্ছে আপনার একটা স্টেটমেন্ট যে আপনার বিজনেসটা কি, কে ওন করে, ওনার অ্যাড্রেস ইনফরমেশন এগুলো। সো এটা আসলে সব বিজনেস বা সব কান্ট্রির জন্য লাগে না, এখানে স্পেসিফাই করে দিয়েছে দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড ইন সার্টেন কান্ট্রিজ সাচ এস অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, businesses may require
by law to include a statement of ownership on their web presence. ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি মানে ওনারশিপ কার, ওনার নাম, নাম্বার, মেল এগুলো দিতে বলে, বাট বাংলাদেশের নিয়ে আসলে এরকম কোনো কিছু নেই, যেহেতু নাই সো ইম্পালসামটা আমার দরকার নেই। প্রাইভেসি পলিসি এটা হচ্ছে কি একটা ডিসক্লেমার দেওয়া বা একটা ডিক্লারেশন দেওয়া যে আপনার ওয়েবসাইটে বা আপনার ফেসবুকে যারা ইন্টারঅ্যাক্ট করছে, যারা নাম্বার দিচ্ছে, মেল দিচ্ছে, ওদের ডেটাগুলোতে আসলে আপনি কি করবেন, ঠিক আছে? সো আপনি হইতে পারে এটাকে মার্কেটিং পারপাস, ওনাদেরকে ইমেল মার্কেটিং করতে পারেন, টেলিমার্কেটিং করতে পারেন, ওইটার একটা জাস্ট ডিক্লারেশন। এটা দেওয়া উচিত, যদি ওয়েবসাইট থাকে এটা দেওয়া উচিত, কারণ এখানে আমরা হচ্ছে একটা লিঙ্ক বসাবো বেসিক্যালি, আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক। সো ওয়েবসাইটে যদি না থাকে তাহলে আর এটা দরকার নেই। আমাদের ব্যবসার কি ওয়ার্কার এডুকেশন আছে, বিজনেসের কি আছে ওয়ার্কার এডুকেশন, এটা পার্সোনাল ইনফো, লিভড ইন, প্লেসেস লিভড, ঠিক আছে, কই কই থাকছি আমরা, আমাদের বিজনেস কোথায় কোথায় আছে, ওইটা হলে দিতে পারতাম, বাট এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, দরকার নাই, ঠিক আছে। পেজ ট্রান্সপারেন্সি, দ্যাট মিনস আমাদের পেজের যে আইডিটা কবে ক্রিয়েট হয়েছে দেখাবে, পেজ অ্যাডমিন ইনফো দেখাবে, এবং যদি কোনো অ্যাডস রান হয় এটা হচ্ছে পাবলিকের জন্য, পেজ ট্রান্সপারেন্সি, পাবলিক দেখতে পারবে এটা আমাদের পেজের ব্যাপারে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ দরকার নাই, ডিটেলড অ্যাবাউট মি দরকার নাই, কারণ ডিটেলড অ্যাবাউট মিতে ধরেন আপনার নিজের এটা পার্সোনাল ব্যাপারে কিছু লিখেন, হ্যাঁ, তারপর আপনার নামকে কিভাবে প্রোনাউন্স করবে সেটা, আপনার যদি অন্য কোনো নিক নেম, বার্থ ডেট, এগুলো এগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সো এগুলো একটা ব্যক্তিত্বের জন্য, বিজনেসের জন্য না, সো এগুলোকে দিচ্ছি না। লাইফ ইভেন্ট, কোন লাইফ ইভেন্ট দিচ্ছি না, ঠিক আছে। সো এখান থেকে এই অ্যাবাউট আস সেগমেন্টটা আমাদের ডান। ওকে, সো আপনি ইনিশিয়ালি যখন পেজটাকে নিয়ে কাজ করছেন এই অ্যাবাউট আস পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাক করতে হলে ইনফরমেশনগুলোকে দিয়ে সুন্দর মতো ফিল আপ করে নিলাম। এখন দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে না, নট ইয়েট রেটেড, যদি কেউ আমাদেরকে রিভিউ দেয় তাহলে এই রিভিউ সেকশনে এই অপশনটা চলে আসবে। সো ধরেন আমি একজন ইন্ডিভিজুয়াল হয়ে কি যেন নাম ছিল স্যার, এই পেজটাতে আসলাম, খুব সহজে চলে আসলাম না। এবার এখানে দেখেন রিভিউস, নট ইয়েট রিভিউস, কোনো রিভিউস নাই, আমি এটার ফলোয়ার বা কিছুই না, ঠিক আছে, হলে আমি এখানে রিভিউ দিতে পারবো। এখন তো আমাকে দেখাচ্ছে যে ইন্ডিভিজুয়াল হিসেবে, সো আলাদাভাবে যদি ঢুকি তাহলে আমি এখানে রিভিউ, অ্যাড রিভিউস আমি অপশন পাবো, রিভিউ দেওয়ার, কারণ এখন তো আমি হচ্ছে অ্যাজ এ বিজনেস ইউজ করছি। ওকে, সো এখানে রিভিউস দেওয়া যাবে, এই যে রিভিউজের অপশনটা, সো আমি চাইলে রিভিউস দিতে পারবো। সো আমি জাস্ট এখান থেকে যেটা করছি যে আমার পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলে সুইচ করছি, সো আমার প্রোফাইলে এখানে ক্লিক করলাম, দেন সুইচ করলাম আমাদের পেজটাতে, তো যে সুইচ হয়ে গেল, ডান। ওকে, সো এই পর্যন্ত ডান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমাদের পেজ মেনটেন করতে হলে একটা বিজনেস পোর্টফোলিও বা মেটা বিজনেস সুইট লাগবে, ঠিক আছে। মেটা বিজনেস সুইট এই প্লেসটাই হচ্ছে বিজনেসটাকে মেনটেন করার জন্য ফেসবুক টোটালি আলাদা করে দিয়েছে। প্রোফাইল আমরা মেনটেন করবো এক জায়গায়, এবং প্রফেশনালি যখন বিজনেসকে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা আলাদা জায়গায় করব। কারণ দেখেন পোস্ট এখান থেকেও করা যায়, মেটা বিজনেস স্যুট থেকেও করা যায়, পার্থক্য হচ্ছে এখানে আসলে খুবই লিমিটেড অপশন ফর বিগিনার্স বা ইজি অ্যাক্সেস, আর মেটা বিজনেস স্যুটে ভ্যারাইটিস অফ অপশন, যেন আমি ওইটাকে আরেকটু প্রফেশনালি বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পোস্ট করতে পারি। সো এখান থেকে আমাদের যেটা করব, আমরা জাস্ট মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করব। যদি আমাদের কোনো মেটা বিজনেস অ্যাকাউন্ট নাও থাকে তাও আমাদের পেজের আন্ডারে যেরকমভাবে এখানে দেখাবে যে পেজের নাম আছে সেটা। এখন এই মেটা বিজনেসে বা বিজনেস সুইটে আমরা হচ্ছে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। আর পোর্টফোলিওটা ক্রিয়েট করতে হয়, পোর্টফোলিও হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা বিজনেসের সব কিছু ডিটেলস দিয়ে তার পেজ এবং অ্যাডস অ্যাকাউন্টটাকে টোটালি সেপারেট করে রাখা। ওকে, আচ্ছা, ধরেন এই যে এখানে একটা ইন্ডিভিজুয়াল পেজ দেখছেন তাই না, আচ্ছা, সো আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এখানে দেওয়া হচ্ছে বিজনেস পোর্টফোলিও। তো বেসিক্যালি বিজনেস পোর্টফোলিওটা তৈরি করা হয় আপনার বিজনেসগুলোকে একটু ইন্ডিভিজুয়ালি বা খুবই অর্গানাইজড ওয়েতে চালানোর জন্য। এক একটা পোর্টফোলিওতে চাইলে আমি 10 থেকে 15টা করে বিজনেস
বা বিজনেস পেজ রাখতে পারি। এতে হয় কি, ধরেন আমি হচ্ছে একজন এজেন্স মানে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, আমি হচ্ছে ধরেন 30টা পেজ নিয়ে কাজ করি, 30টা কোম্পানির। সো এগুলোকে আমি সর্ট আউট করে রাখতে পারি যে এই 15টার জন্য একটা অ্যাডস অ্যাকাউন্ট, এই 15টার জন্য একটা অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এখান থেকে অ্যাডস অ্যাকাউন্টের খরচ কি এটা দেখতে পেলাম আলাদা, সো এগুলো সর্টিংয়ের জন্য কাজে লাগে। বাট বিজনেস পোর্টফোলিওটা মেইনলি আমাদের দরকার হয় যখন আমরা পিক্সেল সেট আপ করতে চাই, ওয়েবসাইটের সাথে আমাদের ফেসবুক পেজকে কানেক্ট করতে চাই, বা কনভার্সন এপিআই করতে চাই। নাম শুনেছি না, কনভার্সন এপিআই, পিক্সেল সেট আপ। সো এইগুলো যখন করতে চাই তখন আমাকে অবশ্যই একটা ভ্যারিফাইড বিজনেস পোর্টফোলিও প্রয়োজন হয়। পার্সোনাল হলে যদি হ্যাঁ, এখন যদি পার্সোনাল, যদি আপনি ওটা এখন পার্সোনাল কীরকম, বিজনেস পারপাস পার্সোনাল নাকি এমনি জাস্ট, তাহলে তো আর দরকার নেই মেটা। ঠিক আছে, মেটাটা হচ্ছে মানে বিজনেস সুইট হচ্ছে ফর দোজ হু আর উইলিং টু ডু বিজনেসেস। অনেক সময় হয় না যে পার্সোনাল পেজ আছে সে নিজেকে জাস্ট ব্র্যান্ডিং করবে, হুম, বিজনেস উদ্দেশ্য না, সে ফলোয়ার বাড়াবে, নিজেকে ব্র্যান্ড করবে, পার্সোনাল ব্র্যান্ডিং যেটা হয়। এই তো এটাও কিন্তু একটা ইন্টেন্ট কি, পার্সোনাল ব্র্যান্ডিং করা তার মানে বিজনেসের জায়গায় যেতে যাচ্ছে। ওই যে ইন্টেন্ট টানতেছেন না, সো আলটিমেটলি এটা করতে হবে। ঠিক আছে, বিজনেস সুইটটা তৈরি করলে আপনার কাজটা খুব অর্গানাইজড বা আরেকটু মানে ওয়ান লেভেল আপ হয়। সো এখান থেকে বিজনেস পোর্টফোলিওর জন্য যেটা করতে হয়, এখান থেকে এই যে যেমন দেখেন আমার এখানে দেখাচ্ছে না দুইটা বিজনেস পোর্টফোলিও আছে। সো এখান থেকে আমি ক্লিক করব ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। করার পর সর্বপ্রথমে দেখেন আমি কিন্তু এখানে ঢুকে আর অন্য কোনো কিছুতে হাত দেই নেই, আমি সবার আগে চলে আসছি ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এবং এখানে যে অ্যাড্রেসেসগুলো দিবেন বা এখানে যে নামগুলো দিবেন কাইন্ডলি এক্স্যাক্ট দিবেন। ওকে, কারণ এখানে ভেরিফিকেশন একটা ব্যাপার আছে। সো এখান থেকে আমরা দিলাম এই নামটা কি পরে চেঞ্জ করার কোনো অপশন থাকে? কোনটা, এখানে যে নামটা না ফিক্সড রাখবো, পোর্টফোলিও নেম ফিক্সড রাখবো। দেন একটা ফার্স্ট নেম, যেমন ইয়ার নামটা চেঞ্জ করা যায়, পেজের নাম, পেজের নাম, তো সেই ক্ষেত্রে আমি ঠিক আছে। পোর্টফোলিও করে ফেললাম এই নামে, হ্যাঁ, কিন্তু পরে আমি বিজনেসের নাম চেঞ্জ করলাম। না এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু বললাম না চেঞ্জ করা ভালো আর কি। কারণ বিজনেস নেম আপনি যদি পেজের নামও চেঞ্জ করতে দেন তাও অনেক ঝামেলা আছে, আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। এখানে ফেসবুকের ভেরিফাই করতে হবে যে হ্যাঁ ঠিক আছে চেঞ্জ করতেছে, ওকে রেলেভেন্ট নামই আছে, হালকা চেঞ্জ হয়তো বা অনেক সময় স্পেলিং মিস্টেক হয়, ওগুলোকে অ্যালাউ করে দেয়। ঠিক আছে, বাট এছাড়া কিন্তু ফেসবুক একটু রেস্ট্রিক্ট থাকে এগুলোতে। দেন হচ্ছে এখানে একটা বিজনেস মেল দিতে হবে। সো আমরা অবশ্যই যে মেলটা ইউজ করবো আমাদের বিজনেসের জন্য বলেছিলাম আলাদা রাখার চেষ্টা করব। সো দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট দিব। এখন বিষয়টা হচ্ছে আমি চাইলেও আর একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবো না, রিজন আমি অলরেডি দুইটা এখানে তৈরি করে ফেলেছি। সো দুইটার বেশি বিজনেস পোর্টফোলিও তৈরি করা যায় না। বাট আমি যখন এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিব তখন কিন্তু আমার বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ক্রিয়েট দিলেই বিজনেস পোর্টফোলিও ক্রিয়েটেড। মেইন কাজটা হচ্ছে এই যে পোর্টফোলিওটা আপনার ক্রিয়েট হলো, এখানে আপনার শো করবে পোর্টফোলিওস, এবং এখানে শো করবে আপনার অ্যাকাউন্টের আন্ডারে যে পেজেসগুলো রাখা আছে। ওকে, বুঝিনি, রাইট? বিজনেস পোর্টফোলিওতে ধরেন হচ্ছে আলাদাভাবে আপনি পোর্টফোলিও তৈরি করলেন যেখানে আপনি ইন্ডিভিজুয়ালি আপনার পেজটাকে রাখতে চাচ্ছেন। এমনও তো হতে পারে যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পেজের অ্যাক্সেস দিল, তো ওনার কোনো বিজনেস পোর্টফোলিও বা এরকম কিছুই নেই। সো ওই পেজেসগুলা আপনার এই যে ইয়োর অ্যাকাউন্টস বা ইয়োর অ্যাসেটসের আন্ডারে শো করবে। ঠিক আছে, যেরকম এই যে এই দুইটা, কারণ এই দুইটার কোনো বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নাই আমার কাছে, জাস্ট পেজেসের অ্যাক্সেস আমার কাছে আছে, এই জন্য এগুলো ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছে। ওকে, সো আমরা যেটা করব, ধরেন বিডি কলিং আইটি লিমিটেড একটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করা আছে, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। একটা পোর্টফোলিওতে কতগুলো পেজ মানে ইয়ে রাখা যায়? আপনার হচ্ছে 10-15টা, 10 টাকা। এর বেশি রাখা উচিত না। আচ্ছা, বেসিক্যালি যেহেতু আমার অথেন্টিকেশন দেওয়া অ্যাপের, এই জন্য চলে আসলো। ওকে, সো এখানে কি বলছে, ভেরিফিকেশন নিডেড, আমার এই অ্যাকাউন্টের জন্য আমাকে ভেরিফাই করতে হবে। আমি যে জিমেইলটা দিয়েছি সেই জিমেইলে একটা কোড পাঠাবে। সো সেন্ড কোড, আমি এখান থেকে জিমেইলটা ওপেন করি। একটু টাইম দিব।
না অন্যটা দিতে পারবেন, এটা আপনার বিজনেসের জন্য, এটা মানে আপনি চেঞ্জ হবে। এই যে আমার চলে আসছে, চলে যাই ভেরিফাই, এই যে কোডটা পেস্ট করলাম, সাবমিট। ওকে, সো সাবমিশন ডান। এবার হচ্ছে যেহেতু ভেরিফাই করলাম, এবার হচ্ছে এই মেটা বিজনেসের বা বিজনেস পোর্টফোলিওর যা ডিটেলস আছে, যা ইনফরমেশন আছে, সব আমি এডিট করতে পারবো। সো ফার্স্ট অফ অল যেটা এখানে যারা অ্যাক্সেস আছে বা যারা ইউজার, যারা হচ্ছে এই পোর্টফোলিওটাকে এডিট বা কোনো একটা কাস্টমাইজেশন করতে পারবে, ওই লিস্টটা আপনাকে এখানে শো করবে। যেরকম এখানে পিপলে দেখাচ্ছে কি শুধুমাত্র আমি আছি। সো ধরেন আমি চাচ্ছি আপনাকেও ইনভাইট করতে যে আপনি এই বিজনেস পোর্টফোলিওটাকে ইউজ করেন। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে একটা পোর্টফোলিও খুলে দেন, আপনি খুলে দিলেন, এখন ওনাকে তো অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে, তাই না? সো অ্যাক্সেসটা দেওয়ার জন্য যেটা করব, এখান থেকে আমরা ইনভাইট পিপলে ক্লিক করব। করার পরে যে আইডিতে ওনার ফেসবুকটা খোলা, এবার হচ্ছে ওই মেইলটা এখানে দিতে হবে, ঠিক আছে? ওনার মেইল অ্যাড্রেস ওনার মেইল অ্যাড্রেসটা। সো ধরেন আমি এখানে দিলাম, পেজের মেল অ্যাড্রেসটা না প্রোফাইলের। ধরেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ, ওই মেইলটা। সো এখানে দিলাম। এখন আমি চাইলে টেম্পোরারি অ্যাড্রেস দিতে পারি যে ভাই উনি আমার কাজ করবে 1 সপ্তাহের জন্য, জাস্ট 1 সপ্তাহে ওনার কাছে অ্যাক্সেস থাকবে, চাইলে এটা দিতে পারি। বা আমি যদি মনে করি না ফুল অ্যাক্সেস দিব, তাহলে মেইলটা অ্যাড করলাম, নেক্সটে চলে গেলাম। এবার এখানে অপশন আছে যে আপনি কি কি দিতে চাচ্ছেন, কিসের অ্যাক্সেস দিতে যাচ্ছেন। সো বেসিক যেটা আছে পার্শিয়াল অ্যাক্সেস ওটা থাকবে, দেন অ্যাপস বা ইন্টিগ্রেশন, ওই যে কনভার্সন এপিআই বা পিক্সেল সেটআপ, এগুলোর জন্য আপনি ওনাকে ম্যানেজার অপশন দিতে পারেন, বিজনেসের জন্য। এগুলো বিজনেসের জন্য। অথবা আপনি চাইলে ফুল অ্যাক্সেস দিতে পারেন যে ভাই আমার এখানে যা আছে সব অ্যাক্সেস আপনি করতে পারবেন, ঠিক আছে, তোমার পেজও নিয়ে যেতে পারে। পেজও নিয়ে যেতে পারবে। এখন এখানে আবার আরও 2টা অ্যাডভান্সড অপশন আছে, সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল বিষয়, দ্যাট মিন্স মেসেজেস, ভিউ এবং ফাইন্যান্সিয়াল যে অ্যাডস চলছে কত টাকার, হ্যাঁ, ওখানে যে কার্ড অ্যাড করা, এগুলা সব এখান থেকে আমি যদি অন করি তাহলে উনি দেখতে পারবে, ঠিক আছে, আর না হলে পারবে না। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেরকম ট্রানজ্যাকশনস, ইনভয়েস, অ্যাকাউন্ট স্পেন্ড এবং পেমেন্ট মেথডস, এটা অ্যাডসের ক্ষেত্রে এগুলো ম্যানেজ করতে পারবে। ফুল অ্যাক্সেস দিলাম। এবার কোন অ্যাকাউন্টটার আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি, কারণ আমার এখানে একটা অ্যাডস অ্যাকাউন্টও আছে, প্রত্যেকটা বিজনেস পোর্টফোলিওতে একটা করে অ্যাডস অ্যাকাউন্ট থাকে, যেটা আমাদের ক্রিয়েট করতে হয়, এটা ক্রিয়েট করা থাকে না। সো যেহেতু আমার এখানে ক্রিয়েট করা আছে, দেখেন আমি এখান থেকে দিলাম বিডি কলিং আইটি লিমিটেডের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবো, ঠিক আছে, যে অ্যাসেটস এখান থেকে পার্শিয়াল আমি দিয়ে দিলাম ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমাদের ফুল অ্যাডস অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে, ফাইন্যান্সিয়াল যা আছে সব। নেক্সট দিলাম। একবার রিভিউ করব, মানে আমাকে রিভিউ একটা ট্যাব আসবে যেখানে আমি আসলে কী কী অ্যাক্সেস দিয়েছি, দেন সেন্ড ইনভিটেশন। সো এই যে ইনভিটেশন পাঠানোর আগেও আমাকে একটু ভেরিফাই করতে হবে, কারণ হতে পারে আমি খুলে গিয়েছি এক কাজের জন্য, কেউ মিস ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা মেসেজটা যাব, রিফ্রেশ করি। সরি আমি তো সেন্ড মেল দিইনি। ওকে, কিছুক্ষণ ওয়েট করি। একটু সময় নিচ্ছে হয়তো বা, বাট মেলটা চলে আসলে, এই যে চলে আসছে, এই যে আরেকটা কোড, এটাকে কপি করি, এটাকে এখানে পেস্ট করে সাবমিট করি, তাহলে এবার হচ্ছে আমি অ্যাক্সেসটা এখানে ফুললি প্রোভাইড করতে পারলাম। সো দেখেন এখানে আমার পাশাপাশি যে আরেকজন কি করছে, ফুল অ্যাক্সেস ওনার কাছেও আছে, সেম অ্যাজ মাইন, বাট এটা হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাকাউন্ট 18 সেপ্টেম্বর 2025 থেকে, আর এটা হচ্ছে নো অ্যাক্টিভিটিস নিড অ্যাকশন, তার মানে ওনাকে আমরা করে নেই। রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্টের জন্য, উনি অ্যাকসেপ্ট এখনও করেনি। সো এখান থেকে আমরা যে প্রোফাইলগুলোকে অ্যাড করতে পারবো। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস, দ্যাট মিন্স এই যে বিজনেস পোর্টফোলিও তৈরি করলাম, অবশ্যই এটার আন্ডারে কোনো না কোনো পেজ তো থাকতে হবে,
তাই না? সো এখানে এখন কি কোনো পেজ দেখাচ্ছে? নাই, কারণ আমি কোনো পেজকে এখানে অ্যাড করিনি। সো ধরেন আমি এখানে কোনো একটা পেজকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি ক্লিক করব অ্যাড, দেন হয় নতুন করে একটা ফেসবুক পেজ তৈরি করব, অথবা অলরেডি এক্সিস্ট করে এরকম একটা ফেসবুক পেজের আইডি বা ইউআরএলকে আমি এখানে পেস্ট করে ওটাকে ক্লেম করব। ঠিক আছে? সো ক্লেম করার মতো আমাদেরটাই আছে, যেটাকে কপি করলাম, এই যে পেজটা দিলাম, চলে আসলো পেজটা, দেন এখান থেকে নেক্সট, ওকে, রিভিউ পিপল, আমরা রিকোয়েস্ট করব এগ্রি দিয়ে অ্যাড পেজ। যেহেতু এটা কোনো বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড নাই, ঠিক আছে, এবং এটা শুধুমাত্র আমাদের মানে আমাদের কাছে অ্যাক্সেস, সো এটা খুব দ্রুত এবং অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেখেন এবার আমি যদি এখানে ক্লিক করি বিডি কলিং আইডি, এর আগে কি এখানে 0 অ্যাসেটস ছিল না স্যার? মনে পড়ে? তারপরে নেবার এরকম একটু ভিডিওতে দেখতে হবে তাহলে আরেকবার। ঠিক আছে, এখন এখানে একটা চলে আসছে কি এই যে আমাদের পেজটা। এবার আমি চাইলে এটাকে, এখন আমি চাইলে যদি মনে করি না এটা আমি এই পেজে রাখবো না বা আমার এই পোর্টফোলিও আন্ডার রাখবো না, এটাকে আমি রিমুভ করে দিতে পারি। শেষ, রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। এখন পেজ কিন্তু রিমুভ হয়নি স্যার, মানে পেজ ডিলিট হয়নি। ডিলিট কোথা থেকে হয়েছে? জাস্ট আমাদের বিজনেস পোর্টফোলিও থেকে রিমুভ হয়েছে। ওকে, আচ্ছা, এটা অ্যাসেটস দেখাচ্ছে এখন, এই যে অ্যাডসেটটা, আচ্ছা একটা মিনিট এখান থেকে যাই, তাহলে আরেকটা আবার দেখতে পাবো। এই যে এবার দেখেন 0 হয়ে গেছে না? ওকে, হ্যাঁ, এটা দেখার জন্যই। ওকে, সো এখানে দেখেন এখন যদি অ্যাড অ্যাকাউন্টে যাই, সো এখানে দেখতে পারবো যে অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্টকে এখানে তৈরি করা ছিল, অ্যাকাউন্ট ভেরিফিকেশন রিকোয়ার্ড। তার মানে কি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, বাট এটা কি না, ভেরিফাইড হয়নি। সো এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব, আবার মেলটা যাবে, কারণ যেহেতু এটা আপনার বিজনেসের একটা পার্ট, সো এটার যতটা সিকিউরিটি সম্ভব অতটা সিকিউরিটি ফেসবুক আমাকে বা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করবে। ওকে, হ্যাক তো ফেসবুক 2 দিন পরপরই হয়, তারপর যতটুকু সম্ভব আমাদেরকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবে। যখনই কোনো একটা এমন পোর্শনে আসবো যেটা খুব বেশি ডেলিকেট বা খুব বেশি সেন্সিটিভ, সেখানে আপনাকে বলবে যে মেইলটাকে কনফার্ম করার জন্য। এই যে আমাদের কোডটাও চলে আসছে। ওকে, ওকে, সো এখানে কি বলছে দেখেন, মানে এই যে ভেরিফাই হয়ে গেছে, বাট এটা লাল কালারে লেখার রিজন হচ্ছে এই কার্ডে বা এই অ্যাকাউন্টে ডিউ আছে, যার কারণে এটা দেখাচ্ছে দিস অ্যাড অ্যাকাউন্ট কুডন্ট বি চার্জড ইউজিং দ্য অ্যাসোসিয়েটেড পেমেন্ট মেথডস, দ্যাটস ইট। বাট এখানে একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে। এখন এটাকে কে ম্যানেজ করছে? শুধুমাত্র আমি বা এই প্রোফাইলের ওনার। এর আগে একজন ইউজারকে পাঠিয়েছে, উনি অ্যাক্টিভ হননি, সেই জন্য এখানে আসেননি। বাট আমি যদি চাই এখানে আরও একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। বাট দেখেন আমি যদি ক্লিক করি নতুন করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য, এখান থেকে আমাকে একটা বাধা পাবো যে এক বিজনেস পোর্টফোলিওতে আপনার একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। পোর্টফোলিও আবার করে দিতে হবে। তখন অ্যাডস অ্যাকাউন্টের জন্য আবার পোর্টফোলিও। বাট অ্যাডস অ্যাকাউন্টের একটা কনসেপ্ট হচ্ছে কি স্যার, যদি একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকে এবং আপনার প্রোফাইলে থাকে, আর আপনার প্রোফাইলে আরও 10টা পেজের অ্যাডমিনের অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস দেওয়া থাকে, আপনি সব পেজগুলোর অ্যাডস ওই একটা অ্যাডস অ্যাকাউন্টের আন্ডার রান করতে পারবেন। ডিফারেন্ট পেজের জন্য ডিফারেন্ট অ্যাডস অ্যাকাউন্ট লাগে না। নিজের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, না, ধরেন আমার কাছে একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে, এখন আপনারা সবাই আপনাদের পেজ বলেন যে আমাকে অ্যাডস দিয়ে দিতে, তাহলে আমার ইন্ডিভিজুয়াল এক একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। আমার যেটা একটা আছে, আপনাদের জাস্ট এডিটর বা একটা পেজের অ্যাক্সেস আমাকে দিবেন, আমি অ্যাডসগুলো রান করে দিব। ঠিক আছে, ওকে, ডান। এখান থেকে আমরা জাস্ট এই কাজগুলো করলাম। এবার এখান থেকে একটু উপরের দিকে চলে যাব, বিজনেস ইনফো বা আমাদের বিজনেস ইনফরমেশন। সো এখান থেকে আমাদের বাকি যে ডিটেলসগুলো আছে বিজনেসের, যেরকম হচ্ছে ধরেন লিগ্যাল নেম, অ্যাড্রেস, বিজনেস নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স আইডি, ঠিক আছে, সব কিছু এখানে প্রোভাইড করতে হবে। এখন ট্যাক্স আইডিটা দিলে লাভ হচ্ছে কি, যেটা আমাদের বিন আইডি, এটা দিলে লাভ হচ্ছে যে ফেসবুক আপনার থেকে যে 15% এক্সট্রা চার্জ করে অ্যাডসের জন্য, সেটা চার্জ করবে না। ওকে, নর্মালি যখন আমরা একটা অ্যাডস দেওয়ার কথা আসে, হ্যাঁ, ক্লায়েন্ট বললো $20 অ্যাড দিব, তাহলে এটা 15%
দ্যাট মিনস $3 চার্জ করবে ফেসবুক এবং 15% চার্জ করবে বাংলাদেশ ব্যাংক ফর ইউএসডি বা ডিফারেন্ট কারেন্সি ট্রানজ্যাকশন। তাহলে $20 ভিতর কয় ডলার চলে যায় অ্যাডসের সময়? $6 নাচ্ছে। এবার এটাকে একটু বড় একটা ফিগারে করে দেখেন তো, 1 লাখ টাকায় 1 লাখ টাকা 3,000 টাকা $6,000 না 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 না, মানে 1 লাখ টাকায় 1 লাখ টাকা 1 লাখ টাকার 30%। 30,000 স্যার, 30,000। 30%, 30 ও আচ্ছা, 30,000 30 টাকা কোথায় চলে যায়? ভ্যাট ট্যাক্স দিতে। ঠিক আছে, একটা চিন্তা করেন, একটা কোম্পানি যদি 1 কোটি টাকার অ্যাডস দেয়, কয় লাখ টাকা চলে যায়? তো এরকম কি আর এজেন্সি নাই? আপনারা যেখানে বসে আছেন এই বিডি কলিং আইটি, ঠিক আছে, অলরেডি তাদের অ্যাডস অ্যাকাউন্টে 1 কোটির উপরে খালি অ্যাডসের ইনভেস্টমেন্টই আছে। সো চিন্তা করেন ওইখানে 30 লাখ টাকা খালি হচ্ছে দিতে হয়েছিল ট্যাক্স বাংলাদেশ ব্যাংককে আর ফেসবুককে। ঠিক আছে, সো এইটার যদি 15% মানে ধরেন 15 লাখ টাকা আপনি কমাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ওইটা দিতে হবে। ঠিক আছে, ওইটা দিলে আপনার 15%টা আর লাগবে না। ভিডিও কলে কি দেয়নি? দিছে তো, যখন আমি আসছি তার আগে জানতাম না। এর আগে দেওয়া হয়নি আর কি। আচ্ছা। সো এর আগে যা গিয়েছে 30% ট্যাক্স দিতে হয়েছে। So, এগুলো আসলে খুঁটিনাটি বিষয়, অনেকে আসলে এরকমভাবে ফোকাস করে না, বাট এটা একমাত্র তারাই জিনিসটাকে মেনটেন করে যারা অ্যাকচুয়ালি সার্ভিস করে। যখন আপনি সার্ভিস দেন, আপনার মাথায় আছে যে ক্লায়েন্ট আপনাকে 30% দিবে না, ঠিক আছে, সে 15% দিতে পারে, 30% আপনাকে দিবে না। তো আপনার এটা চিন্তা থাকবে যে কিভাবে এটা রিডিউস করে রাখা যায়। কারণ ক্লায়েন্টকে যদি আমি বলি যে আপনি $20 অ্যাড দিলে $6 চলে যাবে, $14 অ্যাড আসবে, ঠিক আছে, ওইখান থেকেও মনে করেন আবার আপনাকে এক্সট্রা চার্জটা একটা দিতে হবে, একটা অনারিয়াম আসবে। সো ক্লায়েন্ট দেখা যায় চিন্তা করবে, ভাই 2,000 টাকার কথার কথা, 2,000 টাকার অ্যাড দিতে 4,000 টাকা খরচ। এই জন্যই অ্যাডসের জন্য যখনই কোনো এজেন্সিকে কেউ কাজ দেয়, মানে এটা হচ্ছে আমরা বলে দিই, রেকমেন্ডেশন থাকে যে অ্যামাউন্ট একটু বড় দিবেন, তাহলে ওরা সার্ভিস চার্জটা আপনার কাছে কম লাগবে। কারণ অনেকে আছে 500 টাকার বুস্ট করবে, এখন কেউ 500 টাকার করুক আর 5,000 টাকার করুক, পরিশ্রম তো একই। সো 500 টাকার জন্য আপনার চার্জ করলেন 2,000 টাকা, 5,000 টাকার জন্য চার্জ করলেন আপনার 2,000 টাকা, কিন্তু ফিগারটা কিন্তু বড় লাগতেছে কোথায়? যখন 500 টাকার অ্যাডস রান করে 2,000 টাকা আপনাকে দিবে তখন। এই ঠিক আছে, সো বিজনেস পোর্টফোলিওটা আমাদের এই পর্যন্ত। ওকে, এখানে সব ইনফরমেশন, সব ডিটেলস প্রপার ওয়েতে দিবেন, তাহলে আপনার বিজনেস পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে অ্যাপ্রুভড হবে। না হলে আপনাকে রেস্ট্রিক্ট করবে। যদি ইয়াটা আইডিটা কিভাবে বসাবো? কোনটা স্যার? এই যে এটা চলে আসবে, এখানে অপশন দেওয়া থাকবে ট্যাক্স আইডি, এডিট করতে হবে। এই যে এডিট, ও এডিট করলে ওকে। হ্যাঁ এই যে এখানে কিন্তু এই ট্যাক্স ইয়াটা যে যেটা বিন নাম্বার, আপনার বিজনেসের বিন, হ্যাঁ। ট্যাক্স একটা বিন আলাদা, এটা দুটো জিনিস। ও আচ্ছা, সরি, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের যে নাম্বারটা ওইটা, সরি, হ্যাঁ, বিন নাম্বারটাও দিতে হবে, হ্যাঁ। তো বিন নাম্বারটা কোথায় পাওয়া যাবে? বিন নাম্বারটা আপনি হচ্ছে মানে এটা দিলে আপনার লাগছে না, এটা যেটা দিচ্ছে ট্যাক্স পে করলাম, ট্যাক্স পে ট্যাক্স, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, বিজনেসে আপনি যখন ট্রেড লাইসেন্স করেন না, ওখানে ট্যাক্স আইডি দেওয়া থাকে তো মনে হয়, তাই না? ইনকাম ট্যাক্সের জন্য আলাদা একটা করতে হবে, বিন সার্টিফিকেট আলাদা। হ্যাঁ, বিন সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে? বিন অনলাইনে করতে হবে। এটা অনলাইনে করবেন। এখানে আবার কথা আছে, আপনি যে করবেন, ঠিক আছে, আপনার বিজনেস রানিং থাকতে হবে, কারণ আপনাকে কিন্তু প্রতি বছর রিনিউ করতে হবে। আমি তো করি। তাহলে তাহলে তো আপনার বিন নাই তো মনে হয়। ট্যাক্স দেওয়া আছে, কিন্তু বিন তো কোথায় যাবে? তাহলে বিন আপনি বিন যেহেতু ক্রিয়েট করেন নাই, আপনার বিন আসেন নাই, আপনি ইয়াতে যা বিন সার্টিফিকেট, ঠিক আছে, গুগলে লিখলে সার্চ করলে হবে, দেখেন বিন সার্টিফিকেট। তারা চলে আসবে। যেরকম আমরা হচ্ছে আমাদের টিন করেছিলাম না, ঠিক আছে, আমরা হচ্ছে অনেকে বাইরে যাওয়ার জন্য বা অনেক সময় অনেক ডকুমেন্টে টিন লাগে, সো যে টিনটা করেছেন না, টিনের কিন্তু একটা রিটার্ন আসে প্রতি বছর, জানেন, আমি দিই তো। ঠিক আছে। সো ধরেন আমরা রেমিডেন্স যোদ্ধা, ঠিক আছে, সো আমাদেরও কিন্তু একটা হিসেবে আমাদেরও কিন্তু টিন আছে, বা আমাদেরও কিন্তু ট্যাক্স, আমরাও কিন্তু ট্যাক্স পেয়ার, বিকজ আমাদের স্যালারি আসে, এখন সবাই পে করে, স্যালারি একটা ঠিক আছে, একটা স্যালারি আছে। এখন হচ্ছে আমরা যেটা করি, স্যালারি অ্যাকাউন্ট থাকে আমাদের ব্যাংকে, ওইখান থেকেই যা আছে সব কিছু কাটছাট করে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি এরকম হয় যে আপনাকে স্যালারি যেটা আপনার পাওনা ওইটাই দিবে,
যখন ট্যাক্স রিটার্নের সময় আসবে কোম্পানি আপনাকে একটা ডেডিকেটেড একজন উকিল দিয়ে দিবেন, যে ওনার মাধ্যমে আপনি হচ্ছে ট্যাক্সটা পে করে দেন। আমার কিন্তু ঠিকই আছে কোম্পানি। আপনাদের কোম্পানি কেটে রাখে না? আচ্ছা, ওকে। সো এই ইনফরমেশনগুলো ডান, আমার বিজনেস পোর্টফোলিওর কাজ এখানে ডান, কেটে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেজে একটা ছোট্ট পোস্ট করব। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার পরে আমাদের এঙ্গেজমেন্টটা মূলত আসে কোথা থেকে, যখন পেজে আমরা বিভিন্ন রকম, Portfolio থেকে করলে ভালো হবে, page থেকে না ওইটা দেখাবো কোনটা বেটার হবে, এটা আপনাদেরকে মানে ভিজুয়ালি কম্পেয়ার করব আমরা। সো অবশ্যই কি আমাদের পোস্টগুলাই কিন্তু সবচেয়ে বেশি এঙ্গেজিং হয়। তো এটার জন্য আমি যদি এখান থেকে সর্বপ্রথমে আমাদের ফেসবুক পেজটাতে চলে যাই, সো একটু যদি খেয়াল করেন স্যার কষ্ট করে, স্যার একটু বিনটা পরে করেন, বিন করতেছেন একটু পরে করি। আচ্ছা, সো দেখেন আমার এটা হচ্ছে আমাদের পেজ, এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও, ওকে, বা সরি মেটা বিজনেস সুইট। আমরা পেজ থেকেও পোস্ট করতে পারি, তাই না? ফটোস, হোয়াটস ইন ইউর মাইন্ড, রিল, লাইফ, রাইট? মেটা বিজনেস সুইট থেকেও দেখেন এখান থেকে পোস্ট তৈরি করা যায়। এখন আমরা কোথা থেকে করলে বেটার হয়? আমরা যদি মেটা বিজনেস সুইট থেকে করি সবচেয়ে বেটার হয়, বিকজ এইখানে আপনার অপশনগুলো সবচেয়ে বেশি পাবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম ক্রিয়েট এ পোস্ট, এই যে পোস্ট ক্রিয়েট করার অপশনস, আর এখান থেকে যদি করি এই হচ্ছে অপশন। সো দুইটার পার্থক্য আছে না স্যার? সো এখানে দেখেন আপনি কোথায় পোস্ট করবেন, ফেসবুকে না ইনস্টাগ্রামে, দুই অপশনই আপনি এখানে পাবেন। এই অপশন এখানে নাই। আপনি যে টেক্সটটা দিবেন, সরি যে মিডিয়াটা দিবেন, ধর আমি এখানে একটা ইমেজ অ্যাড করলাম। আচ্ছা, ইমেজটা অ্যাড করতে হবে, সো ক্যানভাতে চলে যাই, এখান থেকে আমরা সার্চ করি সোশ্যাল মিডিয়া পোস্ট। সো এখান থেকে লেটস গো ফর, দেখি এখান থেকে কোন একটা ধরেন খুব সুন্দর একটা নেই, ওকে এটা নেই, কাস্টমাইজ, এটা অ্যাজ ইট ইজ যেটা আছে, আমি কোনো চেঞ্জেস করব না, যেহেতু ডিজাইন আমার আপলোড করতে হবে এই জন্য এটা আমি ডাউনলোড করি, আমি আপনাদেরকে পরে দেখাবো কিভাবে ক্যানভা ডিজাইন করব। না, এখানে যা আছে সব ফ্রি অ্যাসেটস, লিগ্যাল, নো। ওকে, সো আমরা যেটা করি এই যে মেটা বিজনেস সুটে অ্যাড মিডিয়া বা অ্যাড ফটো অ্যাড করলাম, একটা মিডিয়া অ্যাড হলো। আচ্ছা, এবার দেখেন ডান পাশে ফেসবুক ফিড প্রিভিউ, ডেস্কটপে কীরকম দেখাবে এবং মোবাইলে কীরকম দেখাবে, দুইটা ভিউই কিন্তু আপনাকে এখানে শো করবে। এবার যে মিডিয়াটা আমরা অ্যাড করেছি দেখেন এখানে একটা এডিট করার অপশন আছে, যেখানে আমরা ইমেজ অল্টার ট্যাগ ইউজ করতে পারবো। বাট এখানে কি অপশনটা আছে ইমেজ অ্যাড করলে? কখনো পেয়েছিলাম? এই বাট এডিটে ক্লিক করেন, তখন গিয়ে আপনি অল্টার ট্যাগ পাবেন, তার আগে না। এই যে ইমেজ অল্টার ট্যাগ, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে, এবং এই যে দেখেন আমাদের যে ইমেজটা এখানে একটা সাজেস্ট করে দিয়েছে, মে বি এ গ্রাফিক অফ ওয়ান পারসন অ্যান্ড টেক্সট দ্যাট সেজ উইল গ্রো ইউর বিজনেস, মানে এটা হচ্ছে বেসিক্যালি ওনারা দিয়েছে, এআই জেনারেট করে দিয়েছে। সো আমরা এটাকে চেঞ্জ বা কাস্টমভাবে দিতে পারি, ঠিক আছে? বাট এখানে যদি আসেন এখানে জিনিসটা আরেকটু সাটলভাবে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, এটা কোথায়? বিজনেস সুইটে। এখান থেকে আমরা ইমেজ অল্টার ট্যাগ ইউজ করতে পারি। দেন হচ্ছে এখানে আমি কোনো একটা কন্টেন্টস লিখব, ঠিক আছে? সো আমি এখানে দিলাম, হ্যাঁ এটা আপনার কিওয়ার্ড হিসেবে এটা হচ্ছে আপনার এসইওর জন্য কাজ করে, আমরা বলি না যে পেজ এসইও হয় না, এগুলোর ক্ষেত্রে কাজে দেয়। সো এখানে আমি বললাম একটু দেখি, রাইট মি পোস্ট কন্টেন্ট ফর এসইও সার্ভিস, একটা ছোট একটা কন্টেন্ট নিয়ে নিলাম যেহেতু আমাদের কাছে নাই এখন। ওকে, সো আচ্ছা, সো এখান থেকে এই যে সার্ভিসেসগুলোকে আমি কপি করি বা টেক্সটটাকে এই যে বসাই, আগে টেক্সটগুলো বসিয়ে নিয়ে আমি দেখাচ্ছি কি করব পরে এগুলো দিয়ে। ওকে, সো আমি কন্টেন্ট বসালাম। সো আমরা জানি সেম কন্টেন্টটা আমি যদি চাই এখানেও বসাতে পারবো, তাই না?
এখন চেঞ্জ কোথায় হবে, এই যে হ্যাশট্যাগস আমরা ইউজ করি, এখানে কতগুলো হ্যাশট্যাগ পেয়েছি না, এই যে এসইও ডিজিটাল মার্কেটিং। সো হ্যাশট্যাগ যদি এখানে ইউজ করি, হ্যাশট্যাগ ধরুন এসইও, যে এরকমভাবে ইন্ডিভিজুয়ালি আমাকে সিলেক্ট করতে হবে। মেটা বিজনেস সুইট থেকে আমি যদি হ্যাশট্যাগসগুলোকে নিতে চাই, এই যে দেখেন এখানে একটা হ্যাশট্যাগের বাটন আছে, এখানে ক্লিক করলাম। এবার আমি হ্যাশট্যাগস এখান থেকে রিসার্চ করে বের করতে পারবো। যেরকম আমি এখানে লিখলাম এসইও, এই যে দেখেন এসইও রিলেটেড যেগুলো আছে একটা সিলেক্ট করলাম, অ্যাড হলো। আবার এখান থেকে গেলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই যে এখান থেকে একটা অ্যাড হলো। দেখেন এগুলো আমি মাল্টিপল কিন্তু একসাথে অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। হ্যাশট্যাগে কি এক্সট্রা বেনিফিট দেয়? হ্যাঁ, আচ্ছা এবার এখান থেকে দেখেন আমরা যে এখান থেকে অ্যাড টু ইয়োর পোস্ট, দ্যাট মিন্স কাউকে ট্যাগ করা, লোকেশন দেওয়া, সিটিএ বা মেসেঞ্জার বাটন দেওয়া, বা এই অপশনগুলো আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। সেম জিনিসগুলো যদি মেটাতে আসেন, তাহলে দেখেন এখানে আপনি আপনার ফিলিং কীরকম, লোকেশন, বাটন কোনটা দিবেন, মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এটা অ্যাডসের জন্য এবি টেস্টিং, এই অপশনগুলো, ঠিক আছে। যদি কোনো লিঙ্কস অ্যাড করা যেত, তাহলে লিঙ্কস আমরা এখানে প্রোভাইড করতে পারতাম। ওকে, সো ধর আমি এখান থেকে একটা মেসেজের বাটন অ্যাড করব। সো যে গেট মেসেজেস বাটন অ্যাড হলো, দেখবেন এখানে আপনাকে প্রিভিউতে দেখাবে যে ইমেজের নিচে এটা কীরকম দেখাচ্ছে। কীরকমভাবে আসবে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, সেন্ড মেসেজ। ওকে, তো এটা কি বেটার হচ্ছে না? এখানে আমরা অপশনগুলো বেশি পাচ্ছি না, বা এখানে সুন্দর মতো আমরা প্রিভিউ করে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আপনাকে ইনস্ট্যান্ট পোস্ট করতে হবে, দ্যাট মিনস লিখেছেন এখনই পোস্ট করে দিতে হবে, লেটার বলে কোনো কথা নেই। দেখেন এখানে বলে দিচ্ছে স্কেডিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস সুইট। তার মানে আমি যদি আমার কন্টেন্ট বা আমার পোস্টকে লেটার কোনো ডেটা পাবলিশ করতে চাই বা স্কেডিউল করতে চাই, সেক্ষেত্রে আমাকে আলটিমেটলি মেটা বিজনেস সুইটেই আসতে হবে। সো এখান থেকে অপশন আছে স্কেজুলিং পোস্ট, আমি এটাকে অন করলাম। সো কবে পোস্ট করব, 18 তারিখ, কয়টা দিকে, 20টা 58, তার মানে 8টা 58, এখন বাজে কটা, 37। সো আমরা ধরেন দিলাম হচ্ছে 45। ওকে, কি ব্যাপার, ঠিক আছে, না 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 না, 8:38 হয়ে যাবে। 20 মিনিটের ভিতরে হতে হবে, ঠিক মানে 20 মিনিট এদিক ওদিক হতে হবে। হ্যাঁ, নিডস টু বি শেয়ার্ড বিটুইন 20 মিনিটস অ্যান্ড মানে টু extra 10 হয়ে ডেজ। যাবে, মাত্র 7 মিনিট হয়েছে। 7 মিনিট হয়েছে না, তাহলে আমরা হচ্ছে ধরেন 21টা, আমরা 9টায় দিলে একদম পাক্কা 21 দিই, ঠিক আছে। 21 হলে 9 না, হ্যাঁ 9টায় দিলে তাহলে 23 মিনিট করে 22 মিনিট পাচ্ছে, 20 ওভার হচ্ছে। হ্যাঁ দিলাম। ওকে, এবার আমি চাইলে ঠিক এই পোস্টটাকে আমার স্টোরিতেও শেয়ার করতে পারি একসাথে। একটা পোস্ট যেটা আমি ফেসবুকে করবো, ওটাকে আমি একসাথে স্টোরিতেও দিতে পারবো। এবং এখানে একটা অপশন আছে যে আমি আসলে কি জাস্ট এই একবার করতে চাচ্ছি, নাকি যখনই আমি কোনো পোস্ট করব সেটা অটোমেটিকলি যেন স্টোরিতে চলে যায়। কারণ আমরা জানি আমাদের অডিয়েন্সকে তো ডিফারেন্ট ভাগ করা সব, কেউ আছে সারাদিন স্টোরি দেখে, কেউ আছে সারাদিন ফিড দেখে, কেউ হচ্ছে সারাদিন রিলস দেখে, ডিফারেন্ট আছে। সো আমরা দিলাম যে না, এটা জাস্ট এখনের মতো একবার। সো এখানে আমাকে প্রত্যেকবার আস্ক করবে যে আমি এটাকে শেয়ার করতে চাচ্ছি কিনা। দেন প্রাইভেসি, এটাকে আমি সবার জন্য রাখবো নাকি রেস্ট্রিক্ট রাখবো। সো আমি দিলাম না, এটা তো পাবলিকলি অ্যাভেলেবেল থাকবে। সো এখান থেকে আমি স্কেজুল করে দিলাম। তাহলে কী হলো, আমার এই পোস্টটা লেটার কোনো দেওয়ার জন্য রয়ে গেল। ওকে, আচ্ছা এবার হচ্ছে যখনই আমরা স্কেজুল করছি বা যে কোনো পোস্ট আমরা করছি, কোন দিন কোন টাইমে করেছি সেটা দেখার জন্য আমাদের এখানে একটা প্ল্যানার থাকে। ওকে, এখানে আমাদেরকে একটা ক্যালেন্ডারের মতো শো করে যে আজকের ডেটে ধরে সকাল 9টা একটা পোস্ট করেছিলাম, বা হচ্ছে রাত 12টা একটা পোস্ট স্কেজুল করা আছে যেটা পোস্ট হবে। এগুলো সব ক্যালেন্ডার ওয়াইজ এখানে আপনাকে দেখাচ্ছে হচ্ছে উইকলি, আপনি চাইলে এটাকে যে মান্থলি দেখতে পারবেন, এবং যে কোনো দিন আপনি স্কেজুল করে রাখতে পারবেন। ব্যাকে যাই, ধরেন সামনে যদি কোনো পূজা, যেরকম অক্টোবরের 2 তারিখে পূজা আছে, তাই না। সো ধরেন পূজাতে আপনি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিতে চান, বা পূজাতে হচ্ছে আপনি গ্রিটিং দিতে চান, সেই ক্ষেত্রে আপনি যে 2 তারিখের জন্য একটা স্কেজুল চাইলে করে রাখতে পারি। সরি, অক্টোবর, সো ধরেন কয় তারিখে, 2 তারিখে আমরা স্কেজুল করে রাখতে পারি। দেখা যায় কি যে
7 দিনের 7টা বা যতটা পোস্ট আজকে করছি, হ্যাঁ কিন্তু দেখা যায় অপশনে গেলে যে আজকে আমি 7টা পোস্ট করছি, হ্যাঁ কিন্তু 7টা পোস্ট কিন্তু আজকে পাবলিশড হয় নাই। না। এটা আমার দিনে দিনে হবে, কিন্তু হবে। সে কাউন্ট করতেছে আজকে আমি 7টা পোস্ট করছি, এটা আমি দেখছি যে শো করে। বাট ওইটা অ্যাকচুয়ালি তো আপনার পার ডে করছেন, ওটা হচ্ছে আপনি একদিনে তৈরি করে রেখেছেন, তৈরি করে রেখেছি। ফিড দিয়েছেন, কারণ ফেসবুক তো ওইটাকে নিজের কাছে ডাউনলোড করে সব করে রেখে দিবে, রেখে দিই। দেন সে তার মতো করে পোস্ট করবে। পোস্ট করে। এখন এটা অ্যালগরিদমে কি আজকে যে আমি 7টা করলাম, অ্যালগরিদম আজকে বেশি কাজ করবে নাকি যখন যখন post না, ও করছি, যখন তখন পোস্ট algorithm- করছে, কারণ তখন তো ইন্টারাকশন তখন হচ্ছে। তখন অ্যালগরিদমটা কাজ করে। আর এই যে স্কেজুল করার জন্য শুধুমাত্র আপনি পোস্টগুলোকে স্কেজুল করে দিবেন, এই যে প্ল্যানারের এখানে এসে প্রত্যেক দিনে স্কেজুল করে দিবেন, এইটার জন্য সার্ভিস আছে ফাইবারে। জাস্ট এই কাজে আই উইল স্কেজুল ইউর পোস্ট ফর নেক্সট 30 ডেজ, কথার কথা, ওইটার জন্য সার্ভিস আছে। কনফিউশন ছিল। ওকে, সো এতটুকু বুঝতে পেরেছি। জি। আচ্ছা, সো জাস্ট 5টা মিনিট একটু ব্রেক নিই, ঠিক আছে? ওকে, আমরা এই বাকি যে বিষয়গুলো আছে আমরা এই বিষয়গুলো নেক্সট ক্লাসও দেখব, তারপর আমরা ক্যানভাটাও দেখব, নো প্রবলেম। আচ্ছা, আগে আমি একটু জিজ্ঞেস করি, স্যার যারা অনলাইনে আছেন আপনাদের অনেকের আজকে আসার কথা ছিল, কেউ আসেন নাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আমার আসার কথা ছিল, বাট আমি আজকে একটু লেট হয়ে গেছিলাম, তো স্যার আস্তে আস্তে আরো লেট হয়ে যেত, তার জন্য আসতে পারিনি স্যার। নেক্সট ডে ক্লাস ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। ওকে, স্যার কিছুক্ষণ আগে ক্লাসের 5টার দিকে আমি আপনাকে বারবার কল করতেছিলাম, মানে ডাকতে ছিলাম যে স্যার স্যার। শোনা তো যাচ্ছে না, স্যার। না স্যার, শোনা যাচ্ছিল। ব্যাপারটা হয়েছিল কি স্যার, আমি আসলে মানে খুব ইসের জন্য আমি ব্লুটুথে কানেক্ট করা, এদিকে আমি বারবার স্যারকে আপনাকে কল করতেছিলাম, তো এরকম কিছুটা হয়েছিল স্যার। ফোনে কল করছিলেন? না না, ফোনে না স্যার, আমি ও আপনাকে আচ্ছা, নামে মানে কল এখানে আচ্ছা স্যার, কেন জানি জি, শুনতে স্যার। পেরেছেন, স্যার বাকিরা শুনতে পেরেছিলেন? সরি হ্যাঁ, স্যার, স্যার। আমি শুনতে পারিনি হয়তো বা। নো নো স্যার, আপনার প্রবলেম না স্যার, আমার প্রবলেম হয়েছিল স্যার। আমি ও আচ্ছা, ব্লুটুথে কানেক্ট করে এখানে আপনাকে কল করতেছিলাম। ও দ্যাটস আই এম আচ্ছা সরি আচ্ছা, স্যার। ও না না না, নো প্রবলেম, ওটা ব্যাপার না স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। স্যার আচ্ছা, আজকের ক্লাসের ভিডিওটা কি গুগল ড্রাইভে দেওয়া হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দেওয়া হবে, ঠিক আছে। থ্যাংক আমরা ইউ। জাস্ট ছোট একটা একটা কফি ব্রেক নিয়ে আসছি, দেন বাকি বিষয়গুলো নিয়ে কোশ্চেন অ্যান্সার করবো, ঠিক আছে? স্যার ভিডিওটা কি আপলোড হচ্ছে না হয়ে গেছে স্যার? না বাবা, ভিডিওটা আমি এখনো স্টপ করিনি, আমি স্টপ করব, ও, আচ্ছা ঠিক আছে? স্যার, গত ক্লাসের ভিডিওটা